যেমন কি বলছেন প্রশ্নটা চলে গেল। মাঝে মাঝে অ্যালার্জিক রাইনাইটিস আক্রান্ত রোগী, আবহাওয়া পরিবর্তন, আগ্রাসন, চালু গরম, ডান ফুলের মাধ্যমে কনস্টিটিউশন সব সিমটম নিয়ে চিকিৎসা করতে হবে। ওই একটা দুটো সিমটম এখানে ওষুধ বলা যাবে না। অ্যালার্জিক রাইনাইটিস কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে হবে, চট করে সারবে না, সময় নিতে হবে। যে কারণে হচ্ছে ও লক্ষ্য রাখতে হবে। অ্যালার্জিক রাইনাইটিস ফুলের পরাগ থেকে বেশি হয়, তাকে লক্ষ্য রাখতে হবে তার বাড়িতে ফুল গাছ আছে কিনা কিছু বলতে হবে। দেখো তোমার ফুলের পরাগ থেকে কিন্তু বেশি হয় ফুলের রেণু থেকে না। আমার বাড়িতে কিছু নেই, এরকম রোগী কোন নাটক করে, ভালো করে দেখুন। এমনকি নারকেল গাছের ফুল থেকে হতে পারে। সাদা ফুল হিন্দু বাড়িতে প্রায় লাগায় সকালে ঠাকুরকে পুজো দেবে বলে। আজকে সকালবেলা যাচ্ছিলাম আমি কোচিং করাতে, কোন গ্রুপে যেন কোচিং ছিল, তো মেয়েরা ফুল নিয়ে বসে। ফুলের হিন্দু ধর্মে ঠাকুরকে ফুল দেওয়া একটা পুজো করে। ফুল গাছগুলো, তাতে আমার কোনো আপত্তি নেই পুজো করায়, কিন্তু গাছের ফুল আর থাকে না। কোনো বাড়িতেই গাছ, ফুল গাছগুলো নেড়া হয়ে থাকে এদের এই পূজার জন্য। প্রতিটা গাছ তার নিজের গাছ, সেগুলো আমার গাছে লাগাচ্ছি, আমি দোকান থেকে কিনছি। ফুলের সৌন্দর্য দেখা যায় না এই হিন্দুদের এই ধর্মের জন্য, ধার্মিকতার জন্য। খুব কষ্ট লাগে আমার, এত ফুল কি ঠাকুর চাই? তো যে সেটাই এই প্রসঙ্গে আজকের ঘটনাটা আমার খুব ডাক্তার আজকের ঘটনাটা। চারিদিকে জল জমে আছে, অল্প জায়গার মধ্যে সেই ফুলওয়ালি ভদ্রমহিলা বসে আছে। ফুল কিনতে এসে একজন ঠাকুরকে দেবে, বেলপাতা ফুল এসব কেনে, বার্গেনিং করছে ফুল নিয়ে। এই তুমি 4টে দাও না গো দিদি, ফুলের দাম খুব বেড়ে গেছে, 4টে হবে না, দাও ফুল না কি ফুল, 4টে না 5টা এরকম চাই। তুমি দাও না, আরেকটা দাও না। তো ঠাকুরকে খুশি করার জন্য একটা ফুল নিয়ে বার্গেনিং করে গরিব মহিলার সাথে। এরা কি ঠাকুরকে কি পূজা করে আর কি সন্তুষ্ট করে আমি ভাবি। আমি আবার এসব কথা বললে অনেক যারা উগ্র ধর্ম, তারাও ভাবে যে আমি ওটা উল্টো পাল্টা বলছি। ধর্মের নামে কিছু বলছি না, আমি ফুলওয়ালার নামে বলছি। আমি সেই মহিলাটাকে বলছি, তুমি ঠাকুরকে পূজা করতে, আগে ঠাকুরকে জোর হাতে যদি বলি ঠাকুর শুনবে না, ফুল দিতেই হবে। একটা দিলে অসুবিধা কি? 5টা 6টা দিতে হবে কেন? ফুল যদি উনি চাই, কিন্তু মানুষ বিচার করে না কেন? আবার সেই একটা ফুলের জন্য ভদ্র মানুষেরা বার্গেনিং করছে। তো তুমি ঠাকুরকে যদি দেবে তাহলে বার্গেনিং করছে কেন? ওটা চাইছে দিয়ে দাও, বার্গেনিং করে ফুল কিনে ঠাকুরকে সন্তুষ্ট করে। তো কি প্রসঙ্গে যেন বলছিলাম, ফুলের রেণু পরাগ, পোলেন যাকে বলা হয়, ইজ এ মেইন কজ অফ অ্যালার্জিক রাইনাইটিস। লক্ষ্য রাখতে হবে। পশু পাখি, বাড়িতে যারা খাঁচায় পাখি পোষে, কুকুর নিয়ে ঘোরায়, কুকুর কোলে নিয়ে ঘুরছে। আমার এই ফ্ল্যাটে একটা গর্দব আছে, 10টা কুকুর নিয়ে ঘুরে বেড়ায়, কুকুরকে খাওয়াচ্ছে আর নাটক করে বেড়াচ্ছে। কুকুরের প্রেমী। তার মা আছে পাশের বাড়ি, মাকে একটা রসগোল্লা দেয় না, সে গর্দব কুকুরকে রসগোল্লা খাওয়ায়। তো এরকম জানোয়ার সমাজে অনেক আছে। মার সাথে গন্ডগোল, কথা বলে না, মাকে না দেখে পাশে ফ্ল্যাট কিনেছে, আমার এই ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাট। তো কুকুর নিয়ে ওই অত্যন্ত আধিক্যতা, সবার সাথে গন্ডগোল। কুকুর বিড়ালের লোম থেকে, গা থেকে, শরীর থেকে হতে পারে, ফুলের থেকে হতে পারে। বেডশিট পরিষ্কার করে না, তসক ধরে না। মান্দাতে আমাদের একটা তসক, তুলোর তসক, হয়তো 1 বছর 2 বছর পর পর ওই লেপওয়ালা তসকওয়ালা যখন যায়, ওদের দিয়ে খুঁড়িয়ে তুলোটাকে আবার ঝাড়িয়ে পরিষ্কার তুলো, আবার নতুন তুলো মিশিয়ে করার দরকার, কিংবা মাঝে মাঝে রোদে দেওয়ার দরকার। ওর ভিতরে ছোট ছোট পোকা জন্মায়, তাকে বলা মাইটস। সেই মাইটস থেকে হতে পারে অপরিচ্ছন্নতার জন্য। ফুলের পোলেন থেকে, রেণু থেকে হতে পারে। এবং ফুলের রেণু হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ইংল্যান্ড আমেরিকায় অনেক অ্যাপেল বাগানের মালিকরা জুন জুলাই মাসে তাদের এলাকা ছেড়ে চলে যায়। আপেল ব্যবসা করার জন্য আপেল বাগান আছে, ওই আপেল ফুলের থেকে তাদের অ্যালার্জি আরম্ভ হয়ে যায়। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর। এবং যতক্ষণ এই পজিশন দূর না হচ্ছে, কারণ এটাতে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, বডির মধ্যে যে অ্যান্টিবডি থাকছে আর ওই বাইরের পদার্থটা হচ্ছে অ্যান্টিজেন,
ওই অ্যান্টিজেন আমার অ্যান্টিবডি শ্যুট করতে পারছে না। আমি ওই লোকটাকে দেখতে পাচ্ছি না, ওই লোকটাকে দেখলে আমার গা জ্বলে। আমার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে, আমি মেয়েটাকে ওই ছেলেটাকে মিশতে চাই না, তাহলে কি হবে? ওই লোকটা কি হবে? ওই ছেলেটাকে দেখলেই গা জ্বলে। আবার আমার মেয়েটাকে শেষ করে দিল রে। তাহলে ওই ফুলের রেণুটা, ওই কুকুরের শরীরটা, ওই লেপটাসকটা, ওই পুরানো কাপড়, কার্পেট, অনেক বাড়িতে কার্পেট পড়ে আছে, জীবনে পরিষ্কার করে না। কার্পেট ইজ ভেরি ডেঞ্জারাস। যত সফিস্টিকেটেড মানুষ চলছে, প্লেন মেজে রোজ যে সমস্ত সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যে মুছছে, অনেক ভালো, অনেক পরিষ্কার। ওই কার্পেটের ভিতরে সমস্ত মাইট জমে থাকে, পরিষ্কার করে না। বলতো ওগুলো ওগুলো শাক করতে হবে, শাকার মেশিন দিয়ে পরিষ্কার করতে হবে, সেসব করে না। কার্পেটের উপর দিয়ে হাঁটছে, ওর ভিতরে কত রোগ জীবাণুর বাসা বেঁধে যাচ্ছে, মাইট রয়েছে, তার গল্প। গাড়ির কার্পেট, গাড়ির ভিতরে সুন্দর করে চারিদিকে ফোম কার্পেট দিয়ে মোড়া, ওগুলো সাফ করে না, তোলে না, ধরে না, পরিষ্কার করে না। আমার একটা ছোট গাড়ি আছে, মাঝে মাঝে পেশেন্টদের বিজ্ঞাপন দেখাই, মারুতি 800 আগের ছিল লাল রঙের। আমি এটা বাজার টাজার করি, টুকটাক, বিক্রি করি না। ওর ভিতরে তো আমি কোনো কার্পেটই রাখি না, একদম প্লেন টিন, পরিষ্কার করছে না, ঝেড়ে দিলাম, মিটে গেল। কিন্তু রোগ জীবাণুর বাসা বাড়তে দিই না। তো অ্যালার্জিক রাইনাইটিস বলছিলাম, এইসব কারণে কিন্তু হতে পারে। পজিটিভ ফ্যাক্টরস একটা মেন ইম্পর্টেন্ট। হোমিওপ্যাথিতে রবীন মার্ফির বইতে আছে অ্যালার্জিক রাইনাইটিস, ওইভাবে চিকিৎসা হবে না। এটা সিস্টেমিক ডিজঅর্ডার, কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে হবে। ন্যাপথেমিউল লাগলে ন্যাপথেমিউল, টিউবারকুলিনাম লাগলে টিউবারকুলিনাম, সালফার লাগলে সালফার। তাহলে মেইন হলো পজিটিভ ফ্যাক্টরস অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেক ডাক্তাররা জানে না, রোগীরাও জানে না। রোগীকে বলতে হবে তোমার রোগের কারণ কিন্তু তোমার বাড়ির মধ্যে রয়েছে। গ্রিক অ্যাকিলিস বলছে, স্যার আলসারের ক্ষত হলে দুধ খেতে নিষেধ কেন? আলসারের ক্ষত হলে তো দুধ খেতে নিষেধ আমি শুনিনি, এরকম কোনো খবর তো আমি জানি না। আলসার কি বাইরের আলসার সেটা আপনি বলেননি, শরীরে অন্য কোথাও আলসার না গ্যাস্ট্রিক পেটের আলসার? পেটের আলসারে দুধ খেতে বারণ করা হয় না, বরং দুধ অল্প খেতে পারে। সে রোগী অন্ধকার রুমে একা থাকলে মনে করে তাকে কেউ যেন দেখছে এবং ভয় পায়, কি রূপে? ফিয়ার অফ ডার্কনেস। এমনি ফিয়ার অফ ডার্কনেস, ডিলুশনস, someone is observing to him. আর প্রশ্ন পাচ্ছি না তো। আচ্ছা, প্রশ্ন ছিল সব কোথায় চলে গেল? শুধু নামই পাচ্ছি, কি সেটা গন্ডগোল করলো বলে। এবার থেকে প্রশ্নোত্তর পর্ব মাঝে মাঝে করবো, এতে সব সাবজেক্ট সব কিছু একসাথে আসা যায়। সাদ্দাম হোসেন, স্যার ব্রেনের ঘা শুকিয়ে গেছে, তার চারিদিকে ফুসকা। ব্রেন না বার্ন, কি লিখেছে ইংরেজি তো সব এত পণ্ডিত। বার্ন হবে, বার্ন, BORN, মানে বার্ন লিখেছে BARN। ঘা শুয়ে, তারপর চারিদিকে ফুসকা, সে ইরাপশন কি ওষুধ হবে? বার্ন মানে আগুনে পোড়া যদি বলতে চাও সাদ্দাম হোসেন, তাহলে বার্নের পর থেকে কোনো না কোনো প্রবলেম হচ্ছে, মিটছে না, কস্টিকাম ইজ দ্য রেমেডি। এটা একবার ভাবতে হতে পারে। এছাড়া অন্য ওষুধ সিমটোমেটিক আসতে পারে, মেজেরিয়াম আসতে পারে, ফুসকা ফুসকা পড়ছে বলছো, সালফার আসতে পারে সিমটোমের উপরে। যদি ফুসকা খুব চুলকাচ্ছে, ইরিটেশন খুব, ঠান্ডা জল লাগলে জ্বালা আছে তার মধ্যে, সালফার হতে পারে। অসম্ভব ব্যথা যদি থাকে, গরমে রিলিভ হয়, হিপারসালফার হতে পারে। অসম্ভব ব্যথা আছে, গরমে রিলিভ হচ্ছে না, ঠান্ডায় রিলিভ, মেজেরিয়াম হতে পারে। তাহলে তোমাকে সিমটম। আর যখন কস্টিকাম হতে পারে, যে না অনেক ওষুধ দিচ্ছি সারছে না, বার্নের পর থেকে এটা হয়ে আছে, অল দ্য ব্যাড এফেক্ট সিন্স বার্ন, কস্টিকাম ইজ দ্য রেমেডি। এই মোবাইলটা খুব গন্ডগোল করে। ওই মোবাইলটা ঠিক থাকে, এর নেট নিয়ে মনে হয় ওই মোবাইলটা চালানো যেতে পারত।
বিশ্বজিৎ দীক্ষিতের একটা প্রশ্ন পাওয়া গেছে, শক্ত টিউমারের ক্ষেত্রে লক্ষণ সমষ্টি ক্যালকেরিয়া ফ্লোরিকা, ক্যালকেরিয়া কাপ কীরকম পোটেন্সি ব্যবহার করা উচিত? 30, 4 ডোজ, 5 ডোজ, 6 ডোজ, 8 ডোজ, 10 ডোজ। বোম্বেওয়ালারা তো প্রচুর ডোজ দেয়। আমি মুম্বাই ছিলাম, কিছুদিন পরেই ছিলাম। মুম্বাইতে সংকরণের সব কেসে দেখবে, পাচকের কেসে, সারাভাই কাপাডিয়ার কেসে 10 ডোজ, 12 ডোজ, 14 ডোজ ওষুধ দিচ্ছে সবসময়। বোম্বেওয়ালারা ডোজ খুব ব্যবহার করে, পাওয়া যাচ্ছে তো, ওরা তো রোগ সারিয়েছে। সুতরাং 4 ডোজ 6 ডোজ নিয়ে মাথা ঘামাবে না। আমাদের কলকাতার দিকে, বাংলাদেশে আমাদের দিকে আমরা 200 2 ডোজ 4 ডোজ বেশি দিতে চাই না। ওরা সবসময় 10 ডোজ 12 ডোজ নিচে প্রেসক্রিপশন করতাম, রোগ সেরে যেত। সংকরণে বহু আরোগ্য পেয়ে যাচ্ছে। সুতরাং 4 ডোজ 5 ডোজ 6 ডোজ নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। শক্ত টিউমার বড় টিউমার নিয়ে কোনো ব্যাপার নেই। বিমলেন্দু মণ্ডল, ইউটেরাইন ফাইব্রয়েডে ওয়ারামিউর নেক্ট্রোনেটাম মূল কি লক্ষণ? কিচ্ছু লক্ষণ নেই, বাজে ওষুধ, কিচ্ছু কাজ হয় না। বড়িকে লেখা আছে ওয়ারামিউর নেক্ট্রোনেটাম, অনেকে সব কিনছে, টাকা পয়সা রোগী নষ্ট করাচ্ছে আর নিজেও সময় নষ্ট করাচ্ছে। ইউটেরাইন ফাইব্রয়েড যদি ছোট হয়, জরায়ু টিউমার যদি ছোট ছোট হয়, তাহলে ওষুধের সারে কনস্টিটিউশনাল মেডিসিন, মেডোরিনাম ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেডিসিন, থুজা, এসব অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে। ওই প্যাথোলজি ওয়ারামিউর নেক্ট্রোনেটাম আমি বলেছিলাম বরিকের বই দেখে অনেকে ডাক্তারি করে। আমাদের অনেক ডাক্তার আছে, খুব বড় বড় ডাক্তার হিসেবে নিজেদের প্রচার করে। এই বঙ্গার দিকে একজন থাকে, ওই ওয়ারামিউর নেক্ট্রোনেটাম, এই অমুক তমুক, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। খুব বড় টিউমার হলে অপারেশন করতেই হবে, রোগীর সময় শরীর নষ্ট করিও না। এটা লার্জ ফাইব্রয়েড, ব্লিডিং হচ্ছে, ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না, রোগীর ক্ষতি করো না, ক্যান্সার হয়ে যেতে পারে, অপারেশন করতে হবে। এত বড় টিউমার কোনো ওষুধে সারে? ওষুধে গলাতে পারে? নিজের মনে জিজ্ঞাসা করো, কি কাজ করবে তোমার ওষুধে? এত বড় টিউমার টুকটুক করে কি পোকা নাকি? টুকটুক করে খেয়ে নেবে? ছোট ছোট ফাইব্রয়েড হলে অনেক সময় মিলিয়ে যেতে পারে, কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। আবার একদম বাঁধা মেডোরিনাম থুজা দিতে হবে এমন কোনো কথা নেই। ন্যাট্রিমের সিমটম থাকলে ন্যাট্রিমের দিতে পারে, সিমটম ছাড়া চলবে না। আমার খালি মায়াজম মাথার মধ্যে বড় কথা না, মায়াজমের আগে সিমটোম্যাটিক খাচ্ছে না, তখন আমাকে অ্যান্টিমায়াজমেটিক ভাবতে হতে পারে, বা প্রথম থেকেই আমার মায়াজম কভার করছে এরকম ভাবতে হবে। সব ওষুধ তো শরীর আছে, সব ওষুধে, অনেক ওষুধের ভিতরে সাইকোটিক, কোনটা কতটুকু সাইকোটিক কতটুকু সিভিরিটিক বোঝা মুশকিল। এগুলো বড় কিতাবি কথা। খালি লিখে গেছে এটা অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি টিউবারকুলার। কে কি যন্ত্র দিয়ে মেপেছ? কি যন্ত্র দিয়ে মেপেছ? কতগুলো ভেগ জিনিস নিয়ে চলছে আর নাটক চলছে। কারণ অনেকে এইগুলো নিয়ে বড্ড বেশি নাটক করছে। আমি ন্যাট্রিমের সব সিমটম আছে, ইউটেরাইন ফাইব্রয়েডে দেবো না? সালফারের সব সিমটম আছে, সালফার তো কমছে। হ্যানিম্যানের এই মায়াজম থিওরি, হ্যানিম্যানের জীবদ্দশাতে অনেকে ঠিক মতন মানতে পারেনি। আমরা মানছি কিছুটা হ্যানিম্যানের কথা মতন, যে প্রলিফারেশন থাকলে অ্যান্টিসাইকোটিক আমরা মনে করে ওই গ্রুপটাকে ভাবছি। তাই বলে কি অ্যান্টিসোরিক তো সবার আছে? আমি ন্যাট্রিমের সিমটম, সালফারের সিমটম থাকলে কেন দেবো না? দেখা গেলো যাচ্ছে না। এবারে যদি আমি দেখি তার হাত পায়ে জ্বালা আছে, তার স্মৃতিশক্তি দুর্বল আছে, জলপ্রবাসে বেশি আছে, মেডোরিনাম একবার দিলাম, কিন্তু তার 10টা সিমটম সব ন্যাট্রিমিউরে, মাঝখানে মেডোরিনাম দিয়ে আবার ন্যাট্রিমিউরে ব্যাক করবো। একে বলা হয় চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট, মায়াজমেটিক ট্রিটমেন্ট। আবার ঘুরিয়ে সাইকোটিক দিয়ে আবার শরীরকে ব্যাক করলাম। তো ওয়ারামিউর নেক্ট্রোমেটাম দিয়ে কোনো দিন সারাতে পারবেন না, রোগীর টাকা নষ্ট করাবেন না, আপনি সময় নষ্ট করাবেন না। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমি শিখিয়েছি, আমার ক্লাস করছেন, তারপরেও ওয়ারামিউর নেক্ট্রোমেটাম মাথায় ধরে রেখেছেন, তার মানে প্যাথোলজিতে পড়ে আছেন, থেরাপিউটিক পড়ে আছেন, হোমিওপ্যাথি শেখেননি, হোমিওপ্যাথি শিখছেন না, হোমিওপ্যাথি শেখার চেষ্টা করছেন না, আপনাদের এইসব ক্লাস করার দরকার নেই। বিশ্বজিৎ দীক্ষিত, গর্ভবতী মহিলাদের অ্যালোপ্যাথি মতে ভিটামিন, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড এই জাতীয় অনেক ওষুধ খেতে দেয়, স্যার এটা কতটা ঠিক? খুব ভালো প্রশ্ন। অসুবিধা কিছু নেই, দরকার হয়। গর্ভবতী মহিলাদের ভিটামিন রিকোয়ারমেন্ট, আয়রন রিকোয়ারমেন্ট তো বেশি লাগে, তার থেকে তো বাচ্চা পাচ্ছে, দিলে অসুবিধা কি? অনেক আমি গোড়া হোমিওপ্যাথ, আমি এসব পছন্দ করি না, বাদ দিয়ে কথা, থাপ্পড় মানুষকে ডাক্তারটাকে ভাত দেবে না, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ফল খেতে দেবে না, তার ভিতরে এসব ফুড স্টার্চ নেই, ভিটামিন নেই, আয়রন নেই, সেটা সবসময় সিনথেসিস দিচ্ছে। আমি বলতে পারি যে সিনথেসিস থেকে তুমি ন্যাচারাল খাও। আমি বলি কি যে ওগুলো তুমি না খেয়ে বরং ন্যাচারাল জিনিস খাও, ভিটামিন। তুমি বেদানা খাও,
আয়রন। আপেল খাও, পেয়ারা খাও, যার নেই ফল খাওয়ার তার সিনথেসিস খাবে, গরিব মানুষ, খেতে তো হবে। আমার গোবর সার গাছের দেওয়া ভালো, গোবর আমি পাচ্ছি না, বাদ দিয়ে আমাকে কেমিক্যাল সার কিছু অল্প দিতে হচ্ছে। অনেকে বলে সার দেওয়া নেই, আমার বাড়ির জিনিস একেবারে একদম সার নেই। সার নেই মানে কেউ ভালো জিনিস নাকি? সার কি খারাপ? সার তো খাবার। এসব ভুল ধারণা। শুধু এসব নিশ্চয়ই দেওয়া যাবে, তবে ন্যাচারাল ভিটামিন, ন্যাচারাল আয়রন, ন্যাচারাল ফলিক অ্যাসিড, প্রচুর শাকসবজি খাবে, লেবু খাবে, কমলা খাবে, মৌসুমি খাবে, আপেল খাবে, পেয়ারা খাবে, আমলকি পেলে আমলকি খাবে। এসব অনেক ভালো আর্টিফিশিয়াল ভিটামিনের থেকে। এগুলো না পেলে আর্টিফিশিয়াল খাবে, অসুবিধা কিছু নেই, অবশ্যই খাবে। স্যার ডিপ চলে যাওয়া প্রশ্নটা। স্যার 16 মাসের বাচ্চার হাইড্রোকেফেলাস ক্যালকেরিয়া কার কত রক্ত দিতে পারে? 50 মিলিসিমেল থাকলে 0/1 দিতে পারো, সকালে একবার করে 0/2 দিতে পারো। তা যদি না থাকে 4 ডোজ 6 ডোজ দাও। দিনে 2বার করে 4 ডোজ দিলাম, দিনে 2বার করে 6 ডোজ দিলাম, দিয়ে ওয়েট করতে হবে 3 সপ্তাহ, 20 দিন, 25 দিন, 5 দিন। বেশিরভাগ হাইড্রোকেফেলাস একটু বেশি বড় হয়ে গেলে কিন্তু সারানো যায় না, বাঁচানো যায় না। আলটিমেটলি কিছুদিন দৌড়ে তাপ্তি দিয়ে রাখা যায়, ভেরি ডিফিকাল্ট। আলাদা করে বাচ্চার বাড়ির লোককে বড়কে বলে তো দেখুন এই কেস সান্ত্বনা পুরস্কারের মতন চিকিৎসা হবে, এ পুরো ঠিক করা যায় না। কারণ তার ফরমেশন যদি বন্ধ করা যায় কিছুটা, কনস্ট্যান্ট যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বেশি পরিমাণে সিক্রেশন হচ্ছে, তাহলে হয়তো বাঁচানো যেতে পারে কিছু কিছু বাচ্চা। স্যার আমার অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিস, নড়াচড়া যায় না 3-4 বছর, লক্ষণ মতো পালসেটুলা 1M 4 ডোজ খেয়েছি, কিছুটা আরাম আছে, তারপর কত শক্তি নেব? অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিস ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর। এই সেলে B27 পজিটিভ থাকে, ব্যাম্বু স্পাইন হয়ে যায়, পিঠের শীত দ্বারা শক্ত হয়ে যায়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর। কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ওষুধ তোমার পালসিটোলা যদি মেলে, পালসিটোলা খাবে। তবে এগুলো অ্যান্টিসাইকোটিক ওষুধের বেশি লাগে। পালসিটোলা ইটসেলফ অলসো অ্যান্টিসাইকোটিক। এইসব ক্ষেত্রে মেডোরিনাম, ফুজা, এইসব ওষুধগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে 1-2বার লাগতে পারে। মেডোরিনাম তো খুবই লাগে। আর অনেক খেয়ে তো ইম্প্রুভ আছে, টেনেম খাও, কিন্তু এর ব্যায়াম দরকার। যখন বেশি ব্যথা থাকবে না, ফিজিওথেরাপি এবং ব্যায়াম এসেন্সিয়াল। অনেকে এগুলো জানে না, এই সাইডটাকে নেগলেক্ট করে। ফিজিওথেরাপি অ্যান্ড এক্সারসাইজ ইজ ভেরি এসেন্সিয়াল। আজকাল পুকুর উঠে গেছে, এইসব রোগীর জন্য সাঁতার একটা খুব উৎকৃষ্ট ব্যায়াম। যারা গ্রামের দিকে থাকে, এখনো পুকুর আছে, সাঁতার আছে, তাদের বলতে হবে একটু করে সাঁতার কাটো 2ভাবে, সামনের দিকে এইভাবে, আবার ব্যাক সাঁতার। সাঁতার পা তুলে তুলে জলের উপরে বাড়ি মারো, হাত দিয়ে সামনে জল কেটে যাও, পিছনের দিকে জল কেটে যাও, এর থেকে ভালো ব্যায়াম আর হয় না। তো সাঁতার না, এবং খুব বেশি হলে ফিজিওথেরাপি, ওই মেশিন দিয়ে গরম দিয়ে দিয়ে সেঁক দেওয়া নয়, এমনি তেল দিয়ে দিয়ে ম্যাসেজ করা, এসব ফিজিওথেরাপি করা খুব দরকার। হোমিওপ্যাথি কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে হবে। স্লিপ ডিস্ক সম্পর্কে কিছু বলুন। স্লিপ ডিস্ক যখন সবে অল্প হয়েছে, ওষুধে পেন টেন কমানো যায় এবং রোগীকে ভালো রাখা যায়। হয়তো এক্সরে করে দেখা গেছে যে স্লিপ ডিস্ক খুব একটা তারতম্য হয়নি, যেমন ছিল তেমনি আছে, কিন্তু রোগী ভালো থাকে। আমরা অনেক রোগী ভালো রেখেছি। তাকে বলতে হবে যে ভারী জিনিস লিফটিং করবে না, কোনো জিনিস নিচে পড়ে গেলে এইরকম করে নিচু হয়ে তুলবে না, বসে তারপর তোলো, ভারী জিনিস তোলো না, লম্ফজম্প করো না, ওষুধে ভালো রাখা যায়। অপারেশন অনেকে করতে চায়, অপারেশন ইজ ভেরি ব্যাড। আমি দেখেছি অপারেশন করে কিছু কাজের কাজ হয় না, মাঝখান থেকে রোগীটার ক্ষতি হয়ে যায়। বহু রোগী জোর করে অপারেশন করেছে। এখানে পানিহাটিতে একটা রোগী, তার স্লিপ ডিস্ক অপারেশন করতে গেল, অ্যালোপ্যাথি ডাক্তাররা কিন্তু আজকাল এত ব্রাঞ্চ হয়েছে, এই সমস্ত ব্যাপারে অপারেশন করার জন্য অতি ব্যস্ত। আগে লিখে দেবে ব্লাড পরীক্ষা করে অপারেশন করুন, টাকা পাবে অনেক। যে 50 লাখ 1 কোটি টাকা দিয়ে ভর্তি হয়েছিল সব প্রাইভেট কলেজে, মেরিটে কজনে পড়ছে আজকাল এমবিবিএস? যত আগরওয়াল, ঝুনঝুনওয়াল, খড়মওয়াল, দিতুওয়াল আর নানান রকম সব এদিক ওদিক সব বিভিন্ন সব এই প্রাইভেট নার্সিংহোমে ঢুকছে। সব এই পাইপ ঢুকাও, অমুক গোয়েঙ্কা, অমুকে এদিক দিয়ে পাইপ ঢুকাও। ইনভেস্টিগেশনে প্রথমে কিছু লুটে নেওয়া যায় কিনা দেখবে, আর অপারেশনের নামে কিছু লুটে নেওয়া যায় কিনা দেখবে। রোগীদের এমন ভয় দেখিয়ে দেবে, এমন টেকনিক করবে। এই বাংলাদেশের রোগী প্রচুর আসছে সব জায়গায়, ওই
তো অপারেশন চট করে না দেওয়াই ভালো। ব্যায়াম করে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে রোগী ভালো থাকবে। তো সেই পানিয়াটি রোগীটা সবাই অপারেশন করতে বাড়ির লোকেরা বারণ করলো, না অপারেশন না করলে আমার ঠিক হবে না। অপারেশন করে ইনভলান্টারি ইউরিনেশন, পায়খানা প্রস্রাব বসে শুয়ে করে, আর লোকটা চলাফেরা করছে, হাত বিছানায় পচে গলে মরল। আমাদের কলকাতায় গাইনোকোলজি ডাক্তার ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়াতেন, চিত্তরঞ্জন সেবাসদনের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। আমি খুব প্রিয় ছাত্র ছিলাম। এনআইতেও পড়াতেন ডক্টর এম ঘোষ, মনসা রঞ্জন ঘোষ। এত ভালো গাইনোকোলজি ডাক্তার, এত ভালো অপারেশনের হাত। স্যারের ওই স্লিপ ডিস্ক পিঠে ব্যথা আরম্ভ হলো। আমি হোমিওপ্যাথি ওষুধ অনেক দিলাম, আপনি খাবেন, যাও না, দিলাম। যোগাযোগ সবসময় হতো না। হঠাৎ একদিন খবর নিতে গিয়ে দেখি হেদুয়ার পাশে ওখানে একটা নার্সিংহোমে উনি বসতেন। উনি আসেন না এখন, বললাম উনি তো চলে গেছেন। চলে গেছেন? চলে গেছেন কেন, কি হচ্ছে? পিঠের ব্যথা খুব বাড়াবাড়ি হয়েছিল, অপারেশন করলো, সেই অপারেশনের 7 দিন পরেই চলে গেল। এত কষ্ট পেয়েছিলাম আমি, এত দিনের সম্পর্ক। ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমাদের গাইনি পড়াতেন স্যার। ওই নর্মাল লেবার টেবার সব ক্লাসই মুখস্থ করিয়ে দিতেন। তারপর এনআইসে যারা আছে এই প্রোগ্রামদের দেখে থাকে, এনআইসে বহুদিন উনি পড়িয়েছেন গাইনোকোলজি। অ্যালোপ্যাথি ডাক্তার যারা, তারা অ্যালোপ্যাথিক মানে বিশ্বাস করে এবং ওই অপারেশন করতে। এখন দেখবে এই করোনাতে দেখবে অনেক অ্যালোপ্যাথি ডাক্তারই বেশি মারা যাচ্ছে। প্রচুর অ্যালোপ্যাথি খেয়ে খেয়ে বডির সাসেপ্টিবিলিটি বা তাদের বডির ইমিউন পাওয়ার কমে যায়। ভালো ব্যাকটেরিয়া যারা শরীরে কাজ করে তারাও মারা যায়। তো এইরকম কথায় কথায় এই অপারেশন রোগীকে যে শুনবে না বারণ করার চেষ্টা করবে। মেডোনিয়ামের কুফল দূর করার উপায় কি আমার জানা নেই। মেডোনিয়াম ভুল হলে ওসব অ্যান্টিডোট বলে, ওসব বাজে কথা। তবে আমি মেডোনিয়াম ওষুধ যদি ভুল হয়, কাজ না করে, আমি পরের ওষুধে চলে যাই, আর মাঝখানে 15 দিন 1 মাস গ্যাপ দিয়ে। ওই অ্যান্টিডোট ন্যাশও মানতো না, আমিও মানি না। খিদমা হোমিও হল, পায়ের মুড়ায় ব্যথা, মুড়া আমি বুঝি না ভাই, ব্যথা হাড় বাড়ছে, কোন কোন ওষুধ চিন্তা করা যেতে পারে। মনে হচ্ছে যে এর ক্যালকেনিয়াল স্পারের কথা বলছে। মুড়া মানে কি? গোড়ালি। লোকাল ভাষা বলছে মুড়া। তো গোড়ালি ব্যথা যদি হয়, ক্যালকেনিয়াল স্পার, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট মেন। এটা একটা পয়েন্ট। তার সবসময় নরম জুতো পরে থাকতে হবে। চটি, নতুন চটি, এবং ছোট সাইজ না হয়, তার পায়ের মাপে মাপে থাকবে বা পায়ের থেকে একটু বড় থাকবে, গোড়ালি যেন বেরিয়ে না থাকে। ঘরের মধ্যে অনেকে খালি পায়ে হাঁটে, তা হাঁটা যাবে না। সবসময় চটি পরেই ঘরের মধ্যে হাঁটতে হবে, বাইরে গেলেও নরম জুতো পরে চলতে হবে। আর হোমিওপ্যাথিক সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। কোনো সিমটম বুঝতে পারছি না, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর দেওয়া যেতে পারে। কারণ ক্যালকেরিয়া ফ্লোর স্টোনি হার্টনেস কমাতে পারে। সেখানে বায়োকেমিক ওয়েট দিতে পারো, 6x ট্যাবলেট, 3x, 6x, 12x, কিংবা হোমিওপ্যাথিক সিস্টেমে 36 ডোজ, 10 ডোজ, 12 ডোজ দিনে 2 বার 3 বার করে দিয়ে অপেক্ষা করতে পারো। আর যদি কোনো সিমটোমেটিক ট্রিটমেন্ট পাই, কোনো সিমটম বুঝতে পারছি, ন্যাকটামিড পেলে ন্যাকটামিড দেবো, সালফার পেলে সালফার দেবো। আর আমি যদি ধরতে পারছি না, তাহলে আমি ক্যালকেরিয়া ফ্লোরটা দিতে পারি। কিছুটা কাজ হলেও হতে পারে। বাংলাদেশ থেকে কোনো পাবলিশার ইংরেজি রিপার্টারি কিনবে লিখতে, বাংলাদেশ কোনো পাবলিশার করে বলে আমার মনে হয় না। তবে মহারাজ মনিরের কাছে পাবে, বি জৈন পাবলিশারে। আর বাংলাদেশ থেকে একটা বেরোয়, বাংলাদেশে ইংরেজি বাংলা দুটো একসাথে বেরোয়। ওটা আমাদের ওই একজন ডাক্তার সাহেব করেছিলেন। তার কিছু পৃষ্ঠা কিছু জায়গায় ভুলভাল আছে, সেটা কিনতে পারো। ওনার নামটা আমি ভুলে যাচ্ছি। বাংলাদেশের ভদ্রলোক মারাও গেছেন। মহারাজ মনিরের সাথে যোগাযোগ করো, ও তোমাকে সাজেশন দিয়ে দেবে। মোহাম্মদ ওয়াসিরুজ্জামান, এ পেশেন্ট গট নিউ কমপ্লেন আফটার চিকেন পক্স। চিকেন পক্সের পরে কি কমপ্লেন হচ্ছে সেটা আপনি লেখেননি, তো যে কোনো কমপ্লেন দিতে পারে। আফটার অ্যাকিউট ডিজিজ ভাবতে হবে আমাকে। তো অ্যাকিউট ডিজিজ, মেনি কমপ্লেন্স আফটার অ্যাকিউট ডিজিজ, আফটার ইনফেকশাস ডিজিজ, সালফার, সরিনাম, কস্টিকাম, এইসব ওষুধ আসতে পারে। সালফার, সরিনাম, কস্টিকাম। আবার এই 3টে বাদ দিয়েও সিমটোমেটিক ওষুধও আসতে পারে।
কী কমপ্লেন হচ্ছে তার সিমটমের উপরে। হয়তো পেটের গোলমাল, কী কমপ্লেন আপনি লেখেন, তারপর থেকে খিদে হচ্ছে না, পেটের গোলমাল। কী হচ্ছে তোমার পেটে, কী গোলমাল? না পায়খানা হয় না। রোগী অনেক সময় ক্লিয়ার করে না। আমি ক্লিয়ার করে যখন জানলাম যে বারবার পায়খানা যাচ্ছে আসছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, মোটে খালি যায় আর আসে, ইনএফেক্টিভ রাজ্যিং। জিভ দেখি, জিভটা সামনের দিকে ক্লিন, পিছন দিকে কোটেড আছে। শীত বেছে না গরমে আমার শীত শীত ভাব, তাই নাচবান দিতে পারি। সে সিমটমের উপরে যা কিছু করবো সিমটমের উপরে দিতে হবে। মোহাম্মদ ওসমান গনি লিখছে, স্যার গ্যাস্ট্রিক আলসার জ্বালা নড়াচড়া করলে বাড়ে, চেপে বসলে বাড়ে, ঠান্ডা পানি লাগালে কমে। ঠান্ডা উপরে পানি লাগালে গ্যাস্ট্রিক আলসার কমবে কি করে? আপনারা রোগ ডায়াগনোসিস করতে পারছেন না, উল্টো পাল্টা লিখছেন। গ্যাস্ট্রিক আলসারের ভিতরে ব্যাপার, ঠান্ডা পানি লাগালে আবার কমবে কি? ঠান্ডা পানি খেলে কমতে পারে, সেটা হতে পারে। প্রশ্নটা চলে গেল, আবার আসুক। প্রতি রাতে স্বপ্ন দেখে, কি রুব্রিক নেব? স্লিপ ড্রিমি, কেন্টে নেই। স্লিপ ড্রিমি, প্রচুর স্বপ্ন দেখে, থুজা একটা ইম্পর্টেন্ট মেডিসিন। ড্রিমি স্লিপ। আর স্বপ্ন যে কেন দেখে এত, তা আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কারণ পাওয়া যায়নি, ফিজিওলজিক্যাল কারণ কিছু পাওয়া যায়নি। অনেকে প্রচুর স্বপ্ন দেখে, তবে সাধারণত আমরা আমাদের থুজাতে আছে, আরও যে একটা ওষুধে আছে ড্রিমি স্লিপ, ব্লেডোনাতে আছে। মৃত্যুঞ্জয় চক্রবর্তী লিখছে, গাইনোকস্টি বা পুরুষের স্তন ফোড়ার লক্ষণ ভিত্তিক ঔষধ প্রয়োগে সাফল্য লাভের সম্ভাবনা কতটুকু ছাড়ে? হ্যাঁ, এটা তো ওষুধে ছাড়বে, তবে সময় লাগে। অনেক দিন ধরে চিকিৎসা করতে হয়, অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্ট করতে হবে, থুজা, মেডোরিনাম বা অন্য সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। মানুষকান্তি রায়, প্রতি রাতে স্বপ্ন দেখে, স্লিপ ড্রিমি, কিনতে নেই রুব্রিকটা। একই জায়গায় ঘুরে আসছে কেন? ডাক্তার গাজী আব্দুল আজি, হোমিওপ্যাথিতে ক্রিয়ানাশক বলে কিছু নাই, লক্ষণ নাই, ওষুধ নাই। হ্যাঁ, এটা তো ন্যাস বলে গেছে, তাই কোনো ওষুধের আসলে কি ক্রিয়ানাশক কি হয় না কেউ পরীক্ষা করেছে নাকি? কেউ দেখেছে? কোনো যন্ত্র দিয়ে মাপা গেছে? ঠিকই বলেছেন, এটা অনেকে ন্যাস তো বলছে, আমি মানিও না। আমি ওইসব ফলো করি না। আমার ওকে ওষুধ দিলাম, কি কাজ হলো না হলো, পরের ওষুধে চলে যায়। রাকিব হোসেন, ইংলিশ ভার্সন ম্যাথমেটিকা কোনটা ভালো? ইংরেজি ম্যাথমেটিকা অনেক ভালো আছে। ওই বাংলা বই আমার অনেক বন্ধুরা যে পোস্ট দেয়, এই বই ওই বই ভালো, তো আমি যেটা বলি, ইংরেজি ভালো বই, তোমার ইংরেজিতে ভালো বই যদি পড়তে চাও, এন.এম. চৌধুরীর বই ভালো। এন.এম. চৌধুরী এবং টাইলার, ন্যাসের ম্যাথমেটিকা, এই তিনটে বই পড়লে ভালো বই। কেন্টের বই বড্ড গেজানো। কেন্টের বইটা হেরিং গাইডিংসকেই গুছিয়ে লিখেছে, হেরিং গাইডিংসটাকেই গুছিয়ে লিখেছে। তবে ন্যাসের ম্যাথমেটিকা, এন.এম. চৌধুরী আমাদের কলকাতায় প্র্যাকটিস করতে, খুব বড় ডাক্তার ছিলেন। এন.এম. চৌধুরী একমাত্র বাঙালি ডাক্তার ছিলেন, তখনকার ব্রিটিশ আমলে একজন ইংলিশম্যান ছিলেন। বুটের ছাড়া চলতেন না, গাড়িতে নেমে নামতেন না, ড্রাইভার নামবে বলা ছিল সেইভাবে, ড্রাইভার নেমে দরজা খুলবে, স্যালুট করবে, তারপর উনি নামতেন। এন.এম. চৌধুরী, ওনার বইয়ের প্রথমে ছবি দেওয়া আছে, দেখবে। ও আবার জামাই ছিল, ডক্টর পি.সি. মজুমদারের জামাই ছিল, পুরো নাম ছিল নগেন্দ্র মোহন চৌধুরী। একজন সাহেবী ডাক্তার ছিল। এন.এম. চৌধুরী ম্যাথমেটিকা খুব সহজ ইংরেজিতে, খুব সুন্দর বই, তুমি ভালো, সবার পক্ষে ভালো। মোহাম্মদ বাবুল, বাচ্চার বয়স 6 বছর, সারাদিন ভালো থাকে, কিন্তু শোয়ার সময় হাতে পায়ে ব্যথার কথা বলে, হাত পা টিপে দিলে আরাম পায়। এটা হচ্ছে গ্রোয়িং পেন। হাত বা পায়ে হাড়গুলো যখন বাড়ে, এপিফাইসিস ডায়াফাইসিস বলে কথা আছে, ওগুলো আস্তে আস্তে হাড়গুলো বাড়ে, গ্রোয়িং পেন হয়, টিপে দিলে আরাম লাগে। মিষ্টি ভালোবাসে, কোষ্ঠকাঠিন্য আছে, জল খেতে পারে না, কি ওষুধ দেবো? সব সিমটম তোমার নেই, তুমি শুধু কি বললে, মিষ্টি ভালোবাসে, প্রেশার অ্যামিলোরেশন। আর এগুলো এই এই গ্রোয়িং পেনটা, প্রেশার অ্যামিলোরেশন কমন সিমটম। সব বাচ্চাদের হাত পা টিপে দিতে বলে। প্র্যাকটিসের মেডিসিন বীজ যখন পড়বে সার্জারিতে, দেখবে এটা কমন সিমটম আছে। তো যাই হোক, তোমার মিষ্টি ভালোবাসে, কনস্টিপেশন, তো মিষ্টি ভালোবাসে, কনস্টিপেশন, লাইফও আছে, সালফার আছে, আরো সিমটম নিয়ে দেখতে হবে। মিঠুন রায় লিখতে, স্যার অন্ডকোষে ভেরিকোসিলের চিকিৎসা সম্বন্ধে কিছু বলবেন?
ভেরিকোসেল অন্ডকোষের নয়, অন্ডকোষের উপরে। ভেরিকোসেল একটা অন্য জিনিস। ট্রিটমেন্ট আছে কনস্টিটিউশনাল, যে যখন খুব বেশি ব্যথা হয়, ব্যথা একদম পেটের ভিতরে ব্যথা ছিটকে চলে যাচ্ছে অন্য জায়গায়, রডোডেন্ড্রন দিয়ে অ্যাকিউট ফেসে ব্যথা খুব ভালো কমানো যায়। এছাড়া কোনিয়াম ম্যাকুলেটাম, স্টেপিসেগ্রা, এসব ওষুধ সিমটোম্যাটিক দিয়ে আমরা ইমপ্রুভ করি, এগুলো ওষুধে সারে। ইউনিসালি লিখছে স্যার শততমী পদ্ধতির 30-200, আজকে রেপার্টের উপরে ছিল কিন্তু সবাই সব রকম প্রশ্ন দেখি করছে। স্যার শততমী পদ্ধতির 30-200, 1000, 10,000 সত্যির ওষুধের ক্রিয়াকাল কি এক একটু বলবেন? ক্রিয়াকাল ডিপেন্ড করে পেশেন্ট ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। ওই বই যে কিতাবি কথা লেখা আছে, এটা 30 দিন, ওটা 40 দিন, ওটা 50 দিন, এটা প্রযোজ্য না। কে দেখেছে এইভাবে? কার তো একটা ওষুধ কতদিন কাজ করছে আমি সেই আমার রোগীর ক্ষেত্রে বুঝবো। আমি মেডিসিনাম 200 দিয়েছি, রোগী কী পরিবর্তন হচ্ছে আমি লক্ষ্য রাখবো। মোটামুটি 3 সপ্তাহ পরে খবর দিতে বললাম, কী হয়েছে ডাক্তার? না অনেকটা ভালো আছে। আর নতুন কিছু সিমটম হয়েছে? না। ভালো আছেন? হ্যাঁ ভালো চলছে। পিটিআরএস এখনো রোগী ভালো বলছে। আচ্ছা 15 দিন পরে, 1 মাস পরে আসেন, কোনো অসুবিধা হলে ফোন করবেন বা এটা কিছু বলে দিলাম। পরের মাসে আসলো, না ভালো তো ছিলাম, কিন্তু এই লাস্ট 7 দিন হলো আবার একটু বাড়াবাড়ি হচ্ছে। ইট ইজ দ্য টাইম অফ রিপিটেশন। আমি এবার রিপিটেশন করবো। আরেকটা রোগী, একই রোগী, একই কেস, সেই রোগী ওই একই সঙ্গে আসলো, সে বলছেন আমি এখনো ভালো আছি, আমার আর বাড়াবাড়ি হয়নি। ওর ক্ষেত্রে রিপিটেশন এখনো প্রয়োজন নেই। সো ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। আরেকটা রোগী 15 দিন পরে বলতে আরম্ভ করলো, ওটা তো আমার কিছু কমছে না, আমার সব বাড়ছে। আবার ওয়েট করুন, 30 দিন পরে একই, 45 দিন পরে একই। তাই মেডিসিনাম প্রেসক্রিপশনই ভুল, তার কোনো কাজই করছে না। সো অবজারভেশন ইজ দ্য বেস্ট পলিসি। মৃত্যুঞ্জয় পদ্ধতিতে হরমোনের প্রভাবে বা আঘাতজনিত কারণে বা লিভার ডিজিজ সহ অন্যান্য যেসব কারণ রয়েছে, এই রেমেডিসগুলো যদি একটু বলেন স্যার। হরমোনের প্রভাবে, আঘাতজনিত কারণে, লিভার ডিজিজ, 3টে বিশাল চ্যাপ্টার। 3টে এত কী আলোচনা করবো একসাথে? হরমোনের প্রভাবে রোগ এক ধরনের রোগ, লিভার ডিজিজ তো প্র্যাকটিস মেডিসিন আমি পড়াচ্ছি। লিভার ডিজিজ, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, এই আলোচনা করতে বলতে 1 ঘন্টা লাগবে তোমার, 3টে টপিক। হরমোনের ডিজিজ অনেক রকম রোগ হয়, অ্যান্ড্রোজেন অভাবে মেয়েদের দাড়ি গজিয়ে যায়, অ্যান্ড্রোজেন বেড়ে গেলে, হার্সিটিজম। হরমোনের ডেফিসিয়েন্সি হলে ছেলেদের দাড়ি গজায় না, উল্টো হয়। তো হরমোনের ডিজিজ তো অনেক রকম আছে, হরমোনাল ডিজিজ প্রচুর। থাইরয়েড যে হরমোন, তার ডিজিজ, এটা বিশাল চ্যাপ্টার, বলা খুব সোজা, তুমি একটা দুম করে বলে দিবে। লিভার ডিজিজ তো লিভারে ক্যান্সার হতে পারে, রোগটা খাচ্ছে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, খেতে যাচ্ছে না, খাবারে ইন্টারেস্ট পাচ্ছে না। লিভার সিরোসিস, হেপাটাইটিস, লিভার ক্যান্সার। আঘাতজনিত কারণে অনেক রকম হতে পারে। আঘাতের কারণে অনেক দিন আগে আঘাত পেয়েছে, তারপর থেকে কোনো রোগটা সারছে না। আর্নিকায় বলা আছে ইভেন রিসিভ ইয়ার্স এগো। আবার সম্প্রতি আঘাত পেয়েছে, টেস্টিসে আঘাত লেগেছে, সেক্ষেত্রে আমাকে কোনিয়াম দিতে হবে। চোখে আঘাত লেগেছে, মেডিসিন মেবি সিম্পাইটাম। টেন্ডনে আঘাত লেগেছে, মেডিসিন মেবি আর্জেন্টা মেটালিকাম, অ্যানাকার্ডিয়াম। হাড়ের পেরিয়াস্টেমে লেগেছে, সেখানে রুটে দিতে হতে পারে। মেয়েদের ব্রেস্টে আঘাত লেগেছে, সেক্ষেত্রে কোনিয়াম ইজ মোর এফেক্টিভ। টেস্টিসে আর ব্রেস্টে আঘাতে কোনিয়াম ইজ ভেরি ভেরি এফেক্টিভ। সব আবার ব্রেস্টে আঘাতে বেলিস্পেরিন ইজ অলসো ভেরি গুড ড্রাগ। যখন শক্ত হয়ে যাবে জায়গাটা, আঘাত লেগেছে কিন্তু শক্ত হয়নি, বেলিস্পেরিনিস ইজ দ্য রেমেডি। কিন্তু আঘাত লাগার পরে ইনডিউরেশন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কোনিয়াম ইজ দ্য মেডিসিন। তো আঘাত লাগার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। মাথায় আঘাত লেগেছে, প্রথমে ন্যাট্রাম সাল্ট দেবে না? আমাদের অরিন্দম রাত্রিবেলা ফোন করেছিল, ওর বাচ্চার মাথায় আঘাত লেগেছে, ন্যাট্রাম সাল্ট দেবো। আমি আর্নিকা দিয়েছি, ভুল করেছি বলছিল। মানে আর্নিকা দেওয়া কিছুই ভুল হয়নি। আর্নিকা প্রথম স্টেজে যে কোনো পেনেই দেওয়া যেতে পারে। মাথায় আঘাত লাগলে আমাকে ন্যাট্রাম সাল্ট দিতে হবে তা নয়। ন্যাট্রাম সাল্ট দিতে আফটার এফেক্ট, সাইড এফেক্ট। 3 দিন 4 দিন 5 দিন ভালো আছে, আর্নিকা 30 কয়েক ডোজ দিয়েছিলাম, ঠিক হয়ে গেল, দরকার নেই। কিংবা এমনি রোগী ভালো আছে, 15 দিন পরে একটা ডোজ দিয়ে দিলাম। কিংবা 7 দিন পরে বলছে ডাক্তার বমি করছে, বাচ্চাটা চোখে খারাপ দেখছে, কোনো এফেক্ট হয়েছে ব্রেন ইঞ্জুরিতে, ব্রেন ন্যাট্রাম সাল্ট দিতে হবে। তোমার 3টে টপিক সব সংক্ষেপে আলোচনা করলাম।
সেলিমা আক্তার লিখছে সেন্সেশনাল অ্যানাল ফিসার ও পাইলস অপারেশন করলে কি আবার হয়? আবার হতে পারে। রোগের কারণ যদি কনস্টিপেশন হয়, সে যদি পায়খানা নরম করার খাবার দাবার না খায়, খালি মাংস আর আলু খায়, তাই আবার পাইলস হতে পারে। অ্যানাল ফিসার, তার জায়গাটা যদি ইনফেকশন হয়, সে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, মলত্যাগ করার পর ঠিকমতো পরিষ্কার না করে, ফিসার আবার হতে পারে। কিংবা অপারেশন করার পরে এমনিতেও হতে পারে, রিল্যাক্স করতে পারে। এই জন্য বলা হয় যদি অপারেশন কেউ করে বা করতে হয়, আমরা যদি বলি তুমি অপারেশন করিয়ে নাও, কিন্তু তারপরে হোমিওপ্যাথিক চিকিৎসা করো। আফটার অপারেশন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে খুব ভালো, রিকারেন্সেস এটা কমে যেতে পারে। ছোট্টন রাউত লিখছে যেসব রোগ খুব ধীর গতিতে আরোগ্য হয়, চলে গেল। এই মোবাইলটা বড্ড লাফিয়ে চলে যায়, ওই মোবাইলটা যায় না, কি দোষ এটা? মির্জা সাবির লিখছে হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপারথাইরয়েডিজম কি হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসায় সম্পূর্ণ সারে? অনেক সময় লাগে, তবে সারে। হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপারথাইরয়েডিজম হোমিওপ্যাথি চিকিৎসায় সারে। প্রশ্ন হচ্ছে যে অ্যালোপ্যাথি ডাক্তাররা যে এলট্রক্সিন বা থাইরোনল ট্যাবলেট দেয়, তা কি এর সাথে চলতে পারে? এটা একটা প্রশ্ন দাঁড়ায়। চালালে হোমিওপ্যাথি ওষুধের কাজ কমে যাবে। ওষুধ যেভাবে স্মুথলি কাজ করতো সেভাবে স্মুথলি কাজ করতে পারবে না। আর যে খাবারে বাড়ে সেগুলো একটু খেয়াল রাখতে হবে। পুঁই শাক, বাঁধাকপিতে, বিশেষ করে বাঁধাকপিতে এই হরমোন সিক্রেশনটা বেড়ে যায়। আমরা অনেক সময় এইগুলো খেয়াল করি না, অনেকেই খাবার দাবার, প্র্যাকটিস মেডিসিন এসব ব্যাপারগুলো লক্ষ্য করে না। সেগুলো লক্ষ্য না করলে মুশকিল। রোগী একজন মেয়ে, খুব রোগা, দাঁত মলম নিয়ে সারিয়েছিল, এখন শ্বাসকষ্ট মাঝে মাঝে হয়, কি করে যাবে? সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে, তাকে স্টিকিং করতে হবে। ফিভার সালফার এসব ওষুধ আসতে পারে, মেট্রামসাল্ফ আসতে পারে। Always thought of snake comes to mind, even and also sometimes take bed before sleep. কি রুব্রিক নেব? মানুষকান্তি রায় লিখছে যে সবসময় সাপের ভয়, সাপের স্বপ্ন দেখে, এবং বিছানায় শুতে যাওয়ার আগেও বিছানায় সাপ আছে কিনা তার আতঙ্ক থাকে, কি রুব্রিক নেব? ডিলিউশনস স্নেক ইন অ্যান্ড অ্যারাউন্ড হার রুব্রিক আছে। ডিলিউশনে দেখবে স্নেক ইন অ্যান্ড অ্যারাউন্ড হার লেখানের নাম। আমি বলে দিচ্ছি, এক্ষুনি আমার সামনে রেপার্টরি আছে, পেজ নাম্বার 32। ডিলিউশন নাম্বার, আমার ডিলিউশনের নাম্বার করা ছিল ডিলিউশন নাম্বার 694, কোথাও নেই আমার করা। এটা স্নেক্স ইন অ্যান্ড অ্যারাউন্ড হার, হাইসামাস, লেখানের নাম, ইটসেট্রা অফ দ্য রেমেডি। সুখদেব শর্মা, জরায়ুতে চুলকানি, সাদা স্রাব যাচ্ছে না, কি ওষুধ দেওয়া যায় স্যার? জরায়ুতে চুলকানি হয় না। অ্যানাটমি নলেজ না থাকলে এরকমই লিখবে। জরায়ু পেটের মধ্যে আছে, তুমি জরায়ু চুলকানি কি করে দেখছো? ভ্যাজানাইতে চুলকানি। অ্যানাটমি না জানলে দেখছো কিরকম লেখো, এই যাতে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে লেখো, তাতে হাস্যকর হবে না? জরায়ুতে চুলকানি, তুমি কি বলতে পারো লিভারে চুলকানি? পেটের উপরে চুলকাচ্ছে বলে তুমি বলবে লিভারে চুলকাচ্ছে? জরায়ুর একমাত্র জরায়ুর মুখটা আঙুল দিয়ে মেয়েদের ভ্যাজানাইতে ঢুকালে পাওয়া যায়, তুমি জরায়ুতে চুলকানি কি করে লিখবে? সো লিউকোরিয়া উইথ ইচিং, এক্সট্রিম ইচিং of the genitalia, external genitalia, the best medicine is ক্রিওজট। যদি সিমটোমেটিক দিতে হয়, ক্রিওজট প্রস্রাব লাগলে দেরি করতে পারে না, লম্বা চেহারা, কালো, রোগা পাটকা, দাঁত হয়ে যায়, প্রস্রাবে খুব দুর্গন্ধ থাকে, সাদা স্রাবে খুবই দুর্গন্ধ থাকবে, অল দ্য ডিসচার্জেস আর হরিবলি অফেন্সিভ, মাংস খেতে ভালোবাসে, এসব সিমটম থাকলে ক্রিওজট হতে পারে। অন্য ওষুধও দিতে পারি আমরা, সিপিলাইনাম হতে পারে, প্রচুর পরিমাণে সাদা স্রাব চুলকাচ্ছে, সালফার হতে পারে। So, excessive eating and leukorrhea, ক্রিওজট may be think of. মোজাম্মেল হোসেন লিখছে স্যার পাইলোনিডাল সাইনাস এবং হিন্ড্রাডিনাইটিস সুপ্রাভিটা কি হোমিওপ্যাথি স্যারে? হিন্ড্রাডিনাইটিস সুপ্রাভিটা আমি জানি না কি জিনিস, আমি তোকে দেখিনি, তুমি কি বলতে চাইছো, কি শব্দ? আমি তো প্র্যাকটিস মেডিসিন স্যারদের এত করেছি, থাকতে পারে অনেক রেয়ার টার্ম আছে, এই টার্ম আমি জানি না ভাই।
হিন্ড্রাডিনাইটিস, সুপ্রাভিটা কি আমি দেখিনি, আমাকে দেখতে হবে। পাইলোনিয়াল সাইনাস সারে, অরিত্র কয়াল স্যার, সোরিয়াসিসের ব্যাপারে কি বলবেন? সোরিয়াসিস একটা ইনকিউরেবল ডিজিজ, সহজে সারে না। হোমিওপ্যাথি ওষুধে অনেক ইমপ্রুভ করা যায়, অনেক পেশেন্ট ভালো থাকে। তবে এটা প্যারোক্সিজমাল ডিজিজ, কিছুদিন ভালো থাকে, তারপরে আবার রিপেয়ার করে। সেজন্য ভালো আছে বলে তুমি যে খুব আনন্দ করলে যে রোগী সেরে গেল তা না, আবার কিন্তু রিল্যাপস করতে পারে। ট্রিটমেন্ট সিমটোম্যাটিক, বহু কেস ভালো থাকে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিয়ে, আমি বহু কেস ভালো রেখেছি। তবে কি হয়, ইমপ্রুভ হচ্ছে বুঝবে কি করে? খুব ঘন ঘন রিল্যাপস করছে। 3 মাস আগে পরপর, 15 দিন 20 দিন 1 মাস পরপর হতো, এখন হয়তো 6 মাস পরে আসছে বা 9 মাস পরে আসছে, কিন্তু রোগী ভালো থাকে। কোনো সাবান বা মলম লাগাতে বারণ করতে হবে, প্লেন নারকেল তেল লাগাতে হবে, প্লেন নারকেল তেল বা হোয়াইট ভেসলিন লাগাতে হবে, এক্সটার্নাল কোনো অ্যাপ্লিকেশন যেন না লাগায়। সোরিয়াসিস, আর সোরিয়াসিসের রোগীরা খুব ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশনে এই রোগ বাড়ে। বলতে হবে তোমার খারাপ রোগ নয়, ছোঁয়াচে রোগ নয়। রোগীকে বলতে হবে, সে ভাবে যে ছোঁয়াচে রোগ কিনা, বাড়ির লোকেরা ভাবে, বোঝাতে হবে এটা ছোঁয়াচে মোটেই না। রোগীর গায়ে হাত দিয়ে তোমাকে দেখাতে হবে এরকম হাত দিচ্ছি, সেটি এবং সোরিয়াসিস মোটেই ছোঁয়াচে না। সোরিয়াসিস বাঁধাকপির পাতা যেমন ভিতর থেকে কুঁকড়ে ওঠে, সোজা করা যায় না, সোরিয়াসিসের স্ক্র্যাপিং স্কিনের ভিতর থেকে আরম্ভ হচ্ছে, বাইরে এসে হচ্ছে তা নয়। সে হাত দিয়ে দেখাতে হবে দেখো ছোঁয়াচে না, বাড়ির লোককে দেখাতে হবে যে কিচ্ছু ছোঁয়াচে না, তোমাদের চিন্তার কারণ নেই, স্বামী স্ত্রী মেলামেশা করো, ঘরও বেড়াও, কিচ্ছু ব্যাপার না। কিন্তু সহজে সারে না, এটা খারাপ কোনো রোগ নয়, ধৈর্য ধরে চিকিৎসা করো। হোমিওপ্যাথিতে অনেক রোগ ইম্প্রুভ, আমার তো অনেক ইম্প্রুভ আছে। শেখ তাজুল ইসলাম স্যার 6 ডোজ 8 ডোজ 12 ডোজ যে কথা বলা হয়, এই ডোজের একটির পর আরেকটি সময়কাল কত হওয়া উচিত? একটু দিয়ে যে 15 মিনিট পরে, 30 মিনিট পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে, অবস্থা বিশেষ। কনস্ট্যান্ট বমি করছে, কনস্ট্যান্ট পায়খানা করছে, হিক্কা উঠছে ঘন ঘন, 15 মিনিট পর পর দাও, 30 মিনিট পর পর দাও। কাশি হচ্ছে, মোটামুটি হচ্ছে প্রায় দিনে 3 বা 4 ঘন্টা 6 ঘন্টা পর পর দাও। কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে, উইথ দি ইম্প্রুভমেন্ট, উইথ দি অ্যাডভান্সমেন্ট, ইম্প্রুভ হওয়ার সাথে সাথে সময় বাড়িয়ে দাও, দিয়ে আস্তে আস্তে কমিয়ে দাও। তোমার বাচ্চাটা খুব পাতলা পায়খানা করছে, হ্যাঁ ডাক্তার সকাল থেকে 8-10 বার হয়ে গেল, ঠিক আছে, ওষুধটা তুমি দাও তো, 1 ঘন্টা পর পর দাও। যে দেখবে কমতে আরম্ভ করেছে, 1 ঘন্টা জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা পর পর পায়খানা, তুমি ডোজটা বাড়িয়ে দেবে, তখন 3 ঘন্টা 4 ঘন্টা পর পর দিও, বুঝলে? এরকম দ্বিতীয় যখন যত দেখবে কমবে, তত আরো বাড়িয়ে দেবে, তখন 5 ঘন্টা 6 ঘন্টা পর পর দাও। যখন দেখবে একদম পায়খানা একদম নর্মাল হয়ে গেছে, আর ওষুধ দেবে না থাকলেও, এইটা রোগীকে মাথায় ঢুকিয়ে দিতে হবে। ইব্রাহিম শেখ লিখছে, প্লিজ ডিসকাস অ্যাবাউট স্কোপ অ্যান্ড লিমিটেশনস অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইন কেস অফ সেক্সুয়াল ডিসঅর্ডার। সেক্সুয়াল ডিসঅর্ডার মানে অনেক রকম হতে পারে। ছেলেদের ইরেকটাইল ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশন মানে তুমি চিকিৎসা আরম্ভ করে দিলে, যদি কোনো রোগের কারণে হয় তাহলে তো চট করে হবে না। ডায়াবেটিসের কারণে যদি হয়, তার সুগার বেশি থাকে, সে যদি হাইপারথাইরয়েডিজম রোগী হয়, সুগার বেশি হয়, তাহলে তো চট করে সারবে না। সাইকিক ইম্পোর্টেন্স অনেকের থাকে, ভয় আতঙ্ক, আজে বাজে বই পড়ে পড়ে মাস্টারবেশন করলে তো ইম্পোর্টেন্স হবে, আমি তো অনেক মাস্টারবেশন করে ফেলেছি, ডাক্তারবাবু আমার তো ইম্পোর্টেন্স হয়ে গেছে। কারণ কি জানেন, আমি ছোটবেলা থেকে অত্যন্ত বেশি হস্তমোচন করেছি, তার মনের মধ্যে ভয় ঢুকে আছে, আদৌ তার কিচ্ছু না। বোঝাতে হবে যে মাস্টারবেশন ইজ নট অ্যাট অল এ ফ্যাক্টর ফর ইম্পোর্টেন্সি। তাকে অ্যাসিওর করতে হবে। তুমি অ্যাসিওর করলে না, খালি ওষুধ খুঁজে বেড়াচ্ছ, ফসফরিক অ্যাসিড, অ্যাগনাস ক্যাস্টার, সেলেনিয়াম, ওর তো মেন ওষুধ অ্যাসিওরেন্স। সো প্রেসক্রিপশন ফর ট্রিটমেন্ট or cure or recovery can be done, can be managed, can be controlled in different ways, in different angles. কোথাও কোনো এক ফোঁটা ওষুধ না দিয়ে রোগীকে সারানো যায়। এই ছেলেটার তো ওষুধের থেকে মেন কাজ হচ্ছে অ্যাসিওরেন্স দেওয়া। আমার হবে না কেন ডাক্তারবাবু, আমি তো বন্ধু বান্ধবের পাল্লায় বলে সব কাজ করেছি, ভরা যৌবন আমি প্রত্যেক দিন 4 বার করে হস্তমোচন করেছি, আমার শরীর শেষ হয়ে গেছে, আমার এটা কেন হবে না ডাক্তারবাবু? ওর মনের মধ্যে ঢুকে আছে ওটা, ওই ভয় কাটাতে হবে। এবং মেন্টাল টু ফিজিক্যাল, মানসিক চিন্তা ভাবনা করে তার, যদিও তার এই দাঁড়িয়ে যাচ্ছে তার চিন্তা ভাবনা থেকে ফসফরিক অ্যাসিড ইজ ডায়াবেটিস, এরকম যখনই বলছে তখন আমার ফসফরিক অ্যাসিড মাথায় এসে গেল, মেন্টাল টু ফিজিক্যাল তার দাঁড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু না, ওইসব আমি করিনি ডাক্তারবাবু, না না না, এই সময় কিছু নেই,
আমার এমনি সেক্স খুব বেশি, কিন্তু ইদানিং পেনিসটা ইরেক্ট হচ্ছে না বেশি করার। আমি একসময় খুব মেলামেশা করেছি, আমার সেক্স চার্জ খুব বেশি, অসম্ভব সেক্স চার্জ বেশি ছিল, কিন্তু তারপরে অলানো সারেন ইম্পর্টেন্ট হয়ে গেছে। একটু কিউলিয়ার সিমটম অফ ফ্লোরিক অ্যাসিড, তাকে তো ফ্লোরিক অ্যাসিড দিতে হবে। তাহলে ইম্পোটেন্সি বা ইরেকটাইল ডিসফাংশন সাইকিক। ডক্টর পাঠক বলছে, আমার একটা পেশেন্ট গল্প করলো যে আমি আমার ওয়াইফের সাথে যখন মেলামেশা করি আই বিকাম ইম্পোর্টেন্ট, কিন্তু আমার গার্লফ্রেন্ড আছে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে যখন মেলামেশা করি আই বিকাম পোটেন্ট, আমি তখন কিন্তু কোনো কিচ্ছু অসুবিধা হয় না। এরকম হতে পারে অনেকে, বহু পুরুষ মানুষ আছে যে বাইরে বন্ধু বান্ধব থাকে, মেলামেশা করে, তো স্ত্রীকে বলে যে আমি তোমাকে সব সত্যি কথা বলবো, কতগুলো সত্যি কথা বলা যায় না, এই জিনিসটা কেউ শেয়ার করবে না। আজ পর্যন্ত পৃথিবী থেকে শেয়ার করেছে? হ্যাঁ গো, আমার একটা গার্লফ্রেন্ড আছে গো, তাকে একটু ভালোবাসি গো, কত বলবে আমি তোমাকে সব বলি। আবার বলবে ভাইস বাচ্চা, কিন্তু ওয়াইফকে তাকে বলবে। তো ওয়াইফের মেজাজ, টেম্পারামেন্ট, ভয় হয়তো তাকে এনকারেজ করে না। তার ওয়াইফ তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে গেল, বা ওয়াইফের খুব সেক্স চার্জ হয়ে গেছে, সেই সময় এর মুড অফ আছে, ভদ্রলোকের ওয়াইফের ও অফিসের কোনো একটা গন্ডগোল হয়েছে, আজকে দিনটা তার খারাপ, সে পারল না, সে সহানুভূতি ছিল না তার ওয়াইফ। তুই পুরুষ নাকি, রাজ্য। এতে কি হয়, এটা হীনমন্যতা বোধ আসে, প্রতিটা মানুষের সেন্টিমেন্টে লাগে, তার থেকে তার ইম্পর্টেন্সি ডেভেলপ করতে। ওই ওয়াইফটার বিরক্ত ধরে গেছে, প্রত্যেক দিন রাত্রে এই ধরনের বাজে কথা বলছে, ডোমিনিয়ারিং ভাব হচ্ছে, তার ওই অর্থ থেকে ভালো লাগে। বা একটু সাজগোজ গুছিয়ে টিপটপ করে সুন্দর অর্নামেন্ট টর্নামেন্ট করে থাকবো, তার এটা অত বলেছে আমার এরকম ভালো লাগে তা না। ওই এক মান্দাতে আমাদের পুরানো একটা নাইটি করে তাদের শুয়ে বলে এই লাগাও, তার সেক্স আসবে না, তার হচ্ছে এরকম সুন্দর সাজা গোটা পটি পাড়ি দেখলে তারপর ভালো লাগছে। সেই ক্ষেত্রে অনেকগুলো সাইকিক ফ্যাক্টর কাজ করে। তো সাইকিক ইম্পর্টেন্সি তখন পাঠক সারাতে পারছিল না। সো ইম্পর্টেন্সি ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টর। একজন ভদ্রমহিলা খুব সুন্দর দেখতে হতে পারে, পরীর মতন দেখতে, দেবতার মতন দেখতে, মা দুর্গার মতন দেখতে হতে পারে, কিন্তু ভদ্রলোক যা চায় যে এইভাবে ফিলিংসটা আমার ভালো লাগে, তুমি আমার সাথে এইরকম ব্যবহার করো, তাও করে না, সব কিছু নাই। তো তার সেক্সুয়াল স্টিমুলেশন ইনক্রিজেস উইথ দ্য মেন্টাল স্টিমুলেশন। তা মেন্টাল স্টিমুলেশন না হলে ফিজিক্যাল স্টিমুলেশন হবে। So this is one of the factor of psychic importance. One of the important medicine for psychic importance is anosmodium. ডক্টর পাঠক বলল, আমি সারা বরিকের বই, পাঠকের ন্যাক ছিল খুব সিমটম খুঁজে বেড়ানো। উনি বলেন যে বরিকে আমি পেলাম সাইকিক ইম্পর্টেন্স অনসমোডিয়াম, অ্যান্ড আই প্রেসক্রাইব অনসমোডিয়াম 10 doses, and the patient improved a lot. লিউকোরিয়া, সাদা স্রাব প্রচুর পরিমাণে হচ্ছে, তার সাথে আমার লিউকোরিয়া সবসময় হয় না ডাক্তার, মাসিকের পরে হয়, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আর পিঠের ব্যথা হয়। পিঠের ব্যথা আমার তখনই হয় যখনই আমার সাদা স্রাব বেশি হয়। লিউকোরিয়া উইথ ব্যাকএক আমরা কেউ খেয়াল করি, এসব গুরুত্ব দিই, যারা সিনসিয়ার, ডিভোটি, ডেডিকেটেড, তারা এসব খেয়াল করে। ডক্টর পাঠক বললাম, আমি তন্ন তন্ন করে খুঁজে পেলাম রেড ড্রাগ ইউপিয়নে আছে লিউকোরিয়া উইথ ব্যাকএক, অ্যান্ড আই প্রেসক্রাইব ইউপিয়ান উইথ পেশেন্ট অস্টিওআর্থ্রাইটিস। সাইটিকার ব্যথা বা পায়ের ব্যথা, পা দুটো চেয়ারের সামনের দিকে যে কাঠ থাকে সেই কাঠের উপর তুলে রাখলে আরাম লাগে, কোনিয়াম ইজ দ্য রেমেডি। ডক্টর পাঠকের বই থেকে এইসব শেখা, রেপার্টরি না, পাঠকের আলাদা বই আছে, সে বই এখন পাবলিশ হয় না, বিভিন্ন কেস তুলে তুলে দেওয়া। তো এরকম অনেক জিনিস। প্রচুর পরিমাণে জল খেয়ে ডায়রিয়া হতে পারে। গরমকালে একটা লোক খালি পিপাসা পাচ্ছে জল খাচ্ছে, খালি পিপাসা পাচ্ছে জল খাচ্ছে, সে ডায়রিয়া ফ্রম টেকিং এক্সেস ওয়াটার। ইলাটেরিয়াম পাঠকের বই থেকে শেখা। কত খেটেছে এইসব মানুষ, কত পড়াশোনা করেছে। আমরা কত পড়াশোনা করি না, খালি সমালোচনা করি, আর এক দু লাইন ফালতু লাইন নিয়ে ফেসবুক মাতিয়ে দিচ্ছি, রাজারাম বিশ্বাস নিয়ে খালি লিখতে দিচ্ছি। এইসব দামি বই পড়তে বলছি না আমরা মানুষকে বলছি রাজারাম বিশ্বাস দেবতা, আমার দেবতা, তোমারও দেবতা বানাও।
যা 30 বছর পরীক্ষা দেখাতে এই দাও ওই দাও ফালতু লাইন কিছু লেখা আছে। So diarrhea from taking excess water with bacterium, leukorrhea with backache, European, psychic impotence, anosmodium. এসব পাঠকের বই থেকে অনেক শেখার আছে, আরো অনেক কেস আছে, জানো। সো স্কোপ অ্যান্ড লিমিটেশনস অফ হোমিওপ্যাথি বলছিলাম না, আমার মাঝখানে সেক্সুয়াল কোন প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। স্কোপ অ্যান্ড লিমিটেশন অফ হোমিওপ্যাথি অনেক, স্কোপ অ্যান্ড লিমিটেশন না জানার জন্য ছেলেরা সর্বনাশ করছে, হোমিওপ্যাথির বদনাম করছে। এত বড় হাইড্রোসিলোজ, প্রথমে বুঝতে হবে যে কোনকে সার্জিক্যাল আর কোনটা নন সার্জিক্যাল। আমার মোবাইল কিন্তু যে কোনো সময় অফ হয়ে যেতে পারে নেট, আর এই মোবাইল নেট অফ হয়ে গেলে বুঝে নিতে হবে, আমি আর পোস্ট করে দিতে পারবো না। বুঝতে হবে যে ক্লাস আজকের মতো শেষ হয়ে গেল, যতটুকু নেট আছে চলছে চলুক, ততক্ষণ আমি আছি। সো অফ হলেই বুঝতে হবে যে আমার দুটো মোবাইলেই নেট শেষ, এটা আরেকদিন বলে রাখলাম। তাহলে কোন কেসটা সার্জিক্যাল আর কোনটা নন সার্জিক্যাল বুঝতে হবে। ব্রেস্টে এত বড় টিউমার হয়েছে, জরায়ুতে এত বড় ফাইব্রয়েড টিউমার হয়েছে, ওষুধে ছাড়বে না। কপালে এত বড় অস্টিওমা হয়েছে, হাড়ের টিউমার, হ্যাঁ সব সারিয়ে দেবো, ক্যালকুলেটার ফলো দিয়ে হবে না, যাবে না। হাইড্রোসিল বিচি এত বড়, ডাক্তারবাবু আপনার কাছে এসছি অনেক আশা ভরসা নিয়ে, কোথেকে, সেই শিলিগুড়ি থেকে এসছি ট্রেন বুক করে, আপনি এত বড় ডাক্তার নাম শুনে এসছি, কী ব্যাপার? এই গ্রান্ড খুলেছে, রোগীর আমি মিসগাইড করে, তোমাকে সব দেখতে হবে, রোগীকে সবসময় ডাকতে হবে। এমনকি ব্রেস্ট টিউমার, ব্রেস্টে কী হয়েছে, তুমি হয়তো মেয়েটাকে দেখলে না, লজ্জায় দেখাচ্ছে না, না ফিমেল অ্যাটেন্ডেন্ট থাক, কিন্তু আমাকে খুলে পরিষ্কার দেখা যাবে। অনেকে উপর দিয়ে নাটক করছে, না উপর দিয়ে নাটক আমি মানতে পারবো না, আমাকে দেখতে হবে। তোমার মা থাক, তোমার অ্যাটেন্ডেন্ট থাক, না দেখে আমি ডিসিশন নিতে পারবো না। মলদারে কি হয়েছে, লজ্জা পাচ্ছে মেয়েটি, না মলদারে পরীক্ষা করতে হবে। তোমার সহজ পরীক্ষা হচ্ছে টেবিলে হাত দিতে বলবে, তোমার ভিতরে পরীক্ষা করে টেবিল থাকবে, যে প্যান্ট খুলে দাও, মেয়েদের কাপড় খুলে দাও, কাপড় উপরে তোলো, টেবিলে হাত দাও, টেবিলে হাত দিয়ে এরকম নিচু হয়ে থাকো, এবার তুমি টর্চ দিয়ে ফাঁক করে দেখো। আমি লোক পেতাম না বলে মলদারিতে একা একা দেখা যায়, মেয়েদের ক্ষেত্রে বাদে, মেয়েদের সবসময় অ্যাটেন্ডেন্ট রাখবে, নাহলে কখন কি বদনাম দিয়ে দেবে কিছু বলা যায় না। এখন দেশে আমাদের ভারতের বর্ষ বিশেষ করে মেয়েদের পক্ষে সাংঘাতিক আইন করা। একটা কথা আছে, বাঘের চুলে 18 ঘা, পুলিশের চুলে 36 ঘা, আর মহিলা চুলে 72 ঘা। আমার শ্লীলতাহানি করেছে, এক লাইন বললে হয়ে গেল, কিন্তু যত বড় ডাক্তার অনেক না। আর পুলিশ একবার রেডি থাকে এইসব কেস। তার কারণ কি, পুলিশ রেডি থাকে কেন? আচ্ছা রিক্সাওয়ালার নামে কেউ শ্লীলতাহানির কেস দিক, ধর্ষণের কেস দিক, তাকে চট করে ধরবে না, যাচ্ছে না, কোনো গুরুত্ব নেই। তোমার নামে দিক, সঙ্গে সঙ্গে দৌড়াবে। কেন? স্যার জামিন করিয়ে দেবো, এটা হালকা করে দেবো কেস, মাল ছাড়ো। রিক্সাটার কাছ থেকে তো মাল পাবে না, তোমাকে ভয় দেখাতে পারবে, স্যার তোমার মান সম্মান ইজ্জত সোসাইটি আছে, তোমার কাছ থেকে যে মাল করি তাড়াতাড়ি নিতে পারবে। পুলিশ একবার একদম রেডি, তোমার নামে কেউ কেস করুক না। তো এই জন্য যখন একা একা দেখতাম আমি ছোট টর্চ কিনেছিলাম, দুই পাশে গ্লুটিয়াস যে মাসেল আছে তা ফাঁক করতে হবে। রেকটেমে পাইলস হয়েছে না ফিচার হয়েছে, কি হয়েছে বোঝা যাচ্ছে না। ডাক্তার পিছনে একটা কি চ্যাপ্টার মতন হয়েছে, এটা টিউমার হয়েছে। আঁচিল না টিউমার তুমি কিছুই বুঝতে পারছো না, বলছে ফিস্টুলা হয়েছে, রস পড়ছে। প্র্যাকটিক্যাল কত রকম ভাবে দেখেছি আমি। ফিস্টুলার ওষুধ দিয়ে যাচ্ছে, তুমি সিমটমে ব্যথা গরমে কমে না ঠান্ডা কমে, কমে না, ডাক্তার রস পড়ে কিছুই কমছে না, আমার ফিস্টুলা মোটেই যাচ্ছে না। পরীক্ষা করে দেখলাম, একা একা পরীক্ষা করলে কি করতে হয়, ছোট্ট এরকম টর্চ পাওয়া যায়, ওই টর্চটা 2 ঠোঁটের মাঝখানে ধরতাম, টর্চটা অন করে দেয়ার দিয়ে ফাঁক করতাম, তাহলে আর লোক লাগে না। দেয়ার দিয়ে ফাঁক করে দেখতাম, দেখতাম সে টর্চ আমার আছে। তো দেখা গেল যে একটা বড় আঁচিল, আঁচিলটা সেপটিক হয়ে গেছে, পেকে গেছে বলে আঁচিল থেকে রস বেরোচ্ছে সমানে। রোগী মিসগাইড করছে কিনা আমার ফিস্টুলা হয়েছে, পুরো সিস্টেম পাল্টে গেল। তো এরকম ভাবে দেখতে হবে। তাহলে তোমার ওই যে গ্ল্যান্ড এসছে, গ্ল্যান্ড ফুলেছে এখানটায়, তোমাকে নিয়ে আসবে, তুমি গিয়ে দেখলে যে বিচি ফুলে ঢোল হয়ে গেছে, হাইড্রোসিল ছোট্ট কুমড়ো। তো গ্ল্যান্ডের ওষুধ খুঁজে পাচ্ছে, রিপোর্টারে গ্ল্যান্ডের ওষুধ খুঁজছে, কার্বোনিমালিস, গ্ল্যান্ড শক্ত, হ্যাঁ শক্ত বিরাট, গ্ল্যান্ড শক্ত, কার্বোনিমালিস, হাইড্রোসিল এত বড়, ওষুধে ছাড়বে না। তো সুতরাং না দেখলে তুমি অনেক জিনিস বুঝতে পারবে না। ব্রেস্টে ছোট ব্রেস্টের নোডুল হয়েছে, রাখতেও দেখার দরকার নেই। দাও ব্রেস্টের তোমার টিউমার, বয়স 45, বড় টিউমার,
তুমি তো পরীক্ষা করতে না জানো, হাত তুলে দেখলে অ্যাক্সিলারি গ্ল্যান্ড ফুলেছে কিনা। ব্রেস্ট তোমার দেখা বড় কথা না, বড় কথা অ্যাক্সিলারি গ্ল্যান্ড ফুলে, এখানে লাইন দিয়ে গ্ল্যান্ড ফুলে আছে অ্যাক্সিলারি গ্ল্যান্ড। 5 রকম গ্ল্যান্ড আছে অ্যাক্সিলারি গ্ল্যান্ড, these are called axillary glands: সেন্ট্রাল গ্রুপ, এপিক্যাল গ্রুপ, ল্যাটারাল গ্রুপ, মিডিয়াল গ্রুপ, পেক্টোরাল গ্রুপ, লিম্ফ নোডস আছে। সো লিম্ফ নোডস গুলো ফুলে গেছে, ডেফিনেটলি দিস ইজ গোয়িং টু দি ক্যান্সার সাইড। আর একটা ক্যান্সার কি ব্রেস্ট ক্যান্সারের মেন সিমটম? নিপেল ইভার্টেড। নিপেল যেটা সামনের দিকে থাকে পয়েন্টেড হয়ে, সেটা ভিতরের দিকে ঢুকে যায়। সো ইমিডিয়েটলি পেশেন্টকে পাঠিয়ে দিতে হবে যে ক্যান্সার হয়েছে, রাখার দরকার। এখন মডার্ন যুগ, ব্রেস্টটাকে অপারেশন করে দিতে হবে, রেডিয়াম থেরাপি দিয়ে বেঁচে যাবে। তুমি কেন হাতে রাখবে? তোমার কি অবস্থা? হ্যাঁ, আপনি অপারেশন করে নিন, আপনার খারাপ কেস, আমার মনে হচ্ছে খারাপ, আপনি একজন সার্জনকে দেখান, অপারেশন করে তারপরে আবার আমার সাথে যোগাযোগ করবেন। যে ওরা বলে খারাপ কিছু অপারেশন করে দেবে, কিন্তু অপারেশন করার পরে আবার রিল্যাপস করতে পারে, তখন আপনি আমার সাথে একবার যোগাযোগ করে নেবেন। তো সার্জিক্যাল হলে সার্জারি তো পাচ্ছে। নাম্বার 1, স্কোপ অ্যান্ড লিমিটেশন। প্রচুর পরিমাণে প্রেশার চলছে, মেডিসিনাল কেস আসছে। এবারে সুগার প্রচুর বেশি, 500 সুগার চলছে, প্রেশার 200/180 চলছে, অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হবে, আপনাকে কমাতে হবে। হোমিওপ্যাথিক ওষুধে, কারণ এগুলো প্যালিয়েটিভ করতে হবে, প্যালিয়েশন। আমারও প্যালিয়েশন ওষুধ থাকতে পারে, কিন্তু আমার প্যালিয়েশন ওষুধের থেকে ওদের প্যালিয়েশন, ওদের ওষুধগুলো প্যালিয়েটিভ উদ্দেশ্যেই বানানো। আমার ওষুধ তো প্যালিয়েটিভ উদ্দেশ্যে তৈরি হয়নি। তাহলে আমার যদি প্যালিয়েশনের উদ্দেশ্য থাকে, আমার গুরু এসপিতে বারবার বলতেন যে আমার যদি যে ক্ষেত্রে প্যালিয়েশনই উদ্দেশ্য, সেক্ষেত্রে আমি অ্যালোপ্যাথি করতে বলবো, তারপরে আমি হোমিওপ্যাথি করবো। আপনার সুগার বড্ড বেশি, আপনি কিছুদিন অ্যালোপ্যাথি করুন, কিংবা তার সাথে আমি হোমিওপ্যাথি দিতে পারি। হোমিওপ্যাথি যেটুকু কাজ করার করুক, কিন্তু রোগীকে তো বাঁচাতে হবে। ও তো যে কোনো সময় কমা হতে পারে, ক্রাইসিস হতে পারে। সো সিভিয়ার হাইপারটেনশন, সিভিয়ার সুগার বেড়ে গেছে, প্রচুর পরিমাণে কোলেস্ট্রল বেড়ে গেছে, ক্রিয়েটিনিন 12-14 হয়ে গেছে, পেশেন্টকে ডায়ালিসিস করতে বলতে হবে না। ডাক্তার ডায়ালিসিস করতে ভয় পায়, আপনি ভগবান, আপনার নাম শুনেছি অনেক কিছু, আপনি সারিয়েছেন না, আপনাকে করা যাবে না। সে করেছি, সেগুলো কম ছিল, আপনি জানেন না, সেগুলো 4, 5, 6 ছিল। আপনার 12 ইমিডিয়েটলি পেশেন্ট কমাই চলে যাবে, পেশেন্ট মারা যেতে পারে, আপনাকে ডায়ালিসিস করতে হবে। তাহলে মেডিসিন কোথায় দেবো আর কখন দেবো না, কখন অ্যালোপ্যাথিতে রেফার করতে হবে জানতে হবে। স্টেটাস অ্যাজমেটিকাস, স্টেটাস এপিলেপটিকাস প্রচুর ফিট হচ্ছে, সারাদিন ধরে আজকে ফিট চলছে, পেশেন্ট শুড বি হসপিটালাইজড। প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, খাবি খাচ্ছে, দম নিতে পারছে না, মরে যাবে, অক্সিজেন দিতে হতে পারে, হসপিটালাইজড। হোমিওপ্যাথি সব সারিয়ে দেবো, সব করে দেবো, হবে না। কারণ হোমিওপ্যাথি অক্সিলারি মেজার্স আমাদের উন্নতি নেই। তো কোন কেস অপারেশন করার আমাকে জানতে হবে, সেগুলো অপারেশনে পাঠাতে হবে। বড় ব্রেস্ট টিউমার, বড় ইউটেরাইন ফাইব্রয়েড, বড় হাইড্রোসিল, এইসব কেস। খুব সুগার বেড়ে গেছে, খুব প্রেশার বেড়ে গেছে, এগুলো প্যালিয়েশন করতে হবে। অ্যালোপ্যাথি ডাক্তারকে বলতে আপনি এমনি ডাক্তার দেখিয়ে আপাতত একটু চিকিৎসা করান। টিএইচ বেড়ে গেছে, 200 হয়ে গেছে। নর্মালি 1 থেকে 4 থাকার কথা, 6 থাকার কথা, 200 হয়ে গেছে। রিপোর্ট ভুল কিনা আরেক জায়গাতে করান, তো দেখি আরেক জায়গায় করালাম 205। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আগে কমিয়ে দিক, নর্মাল কিছুটা নর্মালে আসুক, রোগীর তো ক্ষতি হচ্ছে ভিতরে। টিএসএইচ এত বেড়ে গেছে, তার বুক ধরপড় করছে, তার চুল উঠে যাচ্ছে, তার চামড়া খারাপ হয়ে যাচ্ছে, হার্টের উপর চাপ করছে। সো প্যালিয়েশন করার দরকার। হোমিওপ্যাথিক প্যালিয়েশন থেকে অ্যালোপ্যাথিক প্যালিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি তাকে অ্যাডভাইস দেব। সো শুধু মলম লাগানোর ক্ষেত্রে, কারণ মলম স্কিন ডিজিজে রোগী মরছে না, যেগুলো মরার মতন কেস, খারাপ হতে পারে, মৃত্যু আসন্ন হতে পারে, সেগুলো আমি বলছি। সো দিস ইজ দ্য স্কোপ অ্যান্ড লিমিটেশন, এগুলো জানতে হবে। মাসিক চলাকালীন কোনো অ্যাকিউট ডিজিজ হলে ওষুধ প্রয়োগ করা যাবে কি? যাবে, শুধু ক্রনিক ডিপ্যাক্টিং ওষুধ দেওয়া বারো। মাসিক হওয়াকালীন তো মাসিকের পেট ব্যথায় আমরা ওষুধ দিচ্ছি, তো মাসিক হয়ে চলছে 4 দিন ধরে, তার জ্বর 4-5 চলছে, আমি বেলোডোনাল দিতে পারবো না? এই তোমার মাসিক চলিতেছে, তোমাকে আমি বেলোডোনাল দিতে পারিব না, এই কথা বলিব? শেখ তাজুল ইসলাম বলতে প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে।
রায়হান হাজারি দুপুর 2টা-2:30টা হতে রোগীর বাম পায়ের আঙুল হতে জ্বালা শুরু হয়, পেট ও পিঠ পর্যন্ত স্থির হয়। পায়ের আঙুল থেকে জ্বালা পেট পিটে যাচ্ছে। আবার রাত 10টা-11টায় পিঠ হতে আস্তে আস্তে জ্বালা পা পর্যন্ত যেয়ে কমে যায়। রোগীর সব কিছুই ঠিক আছে, কি ওষুধ দেওয়া যায়? এর একটা মেন সিমটম হলো বার্নিং। আর 2টো থেকে অ্যাগ্রাভেশন আরম্ভ হয়, 2-3টে থেকে। আফটারনুন অ্যাগ্রাভেশন, বেলোডোনা, এপিসমেল, ক্ষুধা। তাহলে অ্যাগ্রাভেশন তুমি তোমার সিমটমস আছে 2টো দিয়ে চলাচ্ছে। 2-3টের সময় অ্যাগ্রাভেশন হয়, 3টেই হয়, এপিসমেল, বেলোডোনা, ক্ষুধা। সেখানে আমি 2টো ধরে নিলাম, একটু এদিক ওদিক হতে পারে। আর বার্নিং, বার্নিং রিলিফ বাই হিট আর কোল্ড তুমি দেখুন, বা রোগীর অন্য কোনো সিমটম নেই। তাহলে বিকেল 3টের সময় বাড়ে এবং জ্বালা, এর উপরে এপিস শুধু ভাবা যেতে পারে, অন্য সিমটম না হলে তার প্রেসক্রিপশন করা যাবে না। মৃত্যুঞ্জয় চক্রবর্তী লিখছি, আমার মায়ের 10 বছর পূর্বে হাঁটুর হাড় ক্ষয় শুরু হয়েছিল। পূর্বে অর্থোপেডিক্সের অধীনে চিকিৎসারত ছিল, কিন্তু ব্যথানাশক খেলে ব্যথা ভালো থাকে, নতুবা যা আছে তাই হয়ে যেত। পরে আপনার কাছে সেটা কেস টেকিং করে অনেকটা ভালো আছে, এখন কি করণীয়? এই অস্টিওপরোসিস বয়স হলে হবেই। ক্যালসিয়াম খেতে হবে, দুধ 1 কাপ করে খাবে যদি অসুবিধা না থাকে। যদি কনস্টিটিউশনাল ওষুধ দাও তাহলে দিতে হবে, তা নাহলে ক্যালকেরিয়া ফস বা ক্যালকেরিয়া ফ্লো দিয়ে যেতে পারো। বোনের যে ক্ষয় হচ্ছে, ক্ষয়কে প্রতিরোধ করতে পারে। আর ক্যালসিয়াম আলাদা বড়ি টড়ি না দিয়ে দুধের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, 1 কাপ করে দুধ খেতে পারে, আর ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে পারে। Keloid tendency after an injury, even pimples also converted into keloid is this curable? Keloid যে কোনো ফোড়া থেকে বা এ থেকে হতে পারে, কিন্তু কিলয়েডগুলো হোমিওপ্যাথিতে ইমপ্রুভ হয়। বহু কেস আমি কিলয়েড ইমপ্রুভ করেছি, বহু কেস কিলয়েড ইমপ্রুভ করেছি, কিলয়েড হোমিওপ্যাথি সারে। গ্রাফাইট ইজ অল অফ দি ইম্পর্টেন্ট মেডিসিন অ্যান্ড ফ্লোরিক অ্যাসিড। আমি বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফাইটিস অ্যান্ড ফ্লোরিক অ্যাসিড দিয়ে ইমপ্রুভ করেছি। ওই বরিক বইয়ের পাল্লাই পড়ে আমি থিওসিনামিনাম দিতাম আগে, যে স্ট্যাকটিস ডিজর্ব দূর করে, কিচ্ছু হয় না, ফালতু ফালতু ফালতু। থিওসিনামিনাম অনেক দিয়েছি। তো গ্রাফাইটিস অ্যান্ড ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে। এছাড়া কনস্টিটিউশনাল ওষুধ দিতে হবে। সব পাইলস পরিপূর্ণ আরোগ্য হয় কিনা? হয়। নামনেস অফ দ্য টাং আফটার ডেন্টাল ওয়ার্ক, ডেন্টাল ওয়ার্কের পরে নামনেস হয়ে গেছে, তার মানে কোনো নার্ভের চাপ পড়ে গেছে, নার্ভ ইঞ্জুরি হয়েছে। প্রথমে হাইপেরিকাম দাও, তা নাহলে পরে কস্টিকাম, জেনসিমিয়াম বা সিমটম নিয়ে অন্য ওষুধ আসতে পারে। ডাক্তার নীলাঞ্জন আচার্য লিখছে, স্যার রেপার্টরিতে গিবসন মিলারের হট অ্যান্ড চিলি রেমেডিস ন্যাপটামিওর হট পেশেন্ট দিয়েছে। রেপার্টরিতে গিবসন মিলারের ঢুকিয়েছে, গিবসন মিলারের আলাদা বই ছিল, এটা রেপার্টরি বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কিছু কোম্পানিরা। গিবসন মিলারের হট অ্যান্ড রেমেডিস ন্যাপটামিওর, অনেকে হটও বলছে, পালসিটেরা ন্যাপটামিওর, অনেকে চিলিও বলছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ন্যাপটামিওর চিলি, কিন্তু হটে অ্যাগ্রাভেট করে। পালসিটেরা চিলি, কিন্তু হটে অ্যাগ্রাভেট করে। তাই এগুলো চিলি হট নিয়ে আমরা খুব বেশি কন্ট্রাডিক্টে যাবো না। ন্যাট্রামিওর হটও হয়, রোদ সহ্য করতে পারে না, ঠান্ডা জলে চান করতে ভালোবাসে, সুতরাং ন্যাট্রামিওর হট বলতেই পারে। তো অনেক বইয়ে বলেছে, অনেকেই বলেছে ন্যাট্রামিওর চিলি নয়। হ্যাঁ, অন্য সিমটমের বই বিচার করবো, আমি ওটা নিয়ে পড়ে থাকবো কেন? মামুন আহমেদ লিখছে, স্যার 6 বছরের মেয়ে বাচ্চা খাবার খেতে বসলে টয়লেটে যেতে চায় এবং অবশ্যই যায়। গত 2-3 বছর থেকে এই সমস্যা, এই বাচ্চার চিকিৎসা কীভাবে শুরু করতে পারি দয়া করে জানাবেন। স্টুল আর্জিং ডিউরিং ইটিং, খেতে বসলেই পায়খানা পেয়ে যায়, খেতে বসলেই পায়খানা পেয়ে যায়। তো রেকটামে দেখতে হবে স্টুল আর্জিং ইটিং হয়। খেতে বসলেই বমি করে, ফেরামেট। খেতে বসলেই পেট ব্যথা, ক্যালকেরিয়া ফস। আর খেতে বসলেই পায়খানা করে, ক্রুটন কিট। এবং আরো ওষুধ আছে রেপার্টরিতে থাকতে পারে। রেপার্টরি রেকটামে দেখতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি ওষুধ আছে। রেকটাম বের করো, রেকটাম আর্জিং। রেকটামের আর্জিং এর জন্য এটা হচ্ছে, তো তাই রেকটাম আর্জিং। ইটিং ডিউরিং ডাইনিং, ইটিং আফটার দিয়েছে। কিরকম পায়খানা? যদি ডায়রিয়াও তুমি দেখতে পারো, ডায়রিয়াতে এই রুব্রিক আছে।
এটা 633 পাতায় ইটিং আফটার আছে। ডায়রিয়া দেখো, ডায়রিয়া ইটিং হোয়াইট, পেজ নাম্বার 612। ফ্র্যাগমেন্ট এখানেও আছে, বমি করে ফ্র্যাগমেন্ট, পেজ নাম্বার 612 দেখো। ডায়রিয়া ইটিং হোয়াইল ক্রোটনটিক ফ্র্যাগমেন্ট ক্যালিফাস পডো পালসিটাল ইটসেট্রা। তাহলে এগুলো দেখে তার সাথে অন্য সিমটম নিয়ে বিচার করতে হবে। কাউসার হোসেন, লিভার অ্যাবসেসের চিকিৎসা হোমিওপ্যাথিক ওষুধে পেটে ফেটে যাবে নাকি বসে যাবে? ইমপ্রুভ হবে, অ্যাবজর্ব করে নেবে পাস। লিভার অ্যাবসেসে হোমিওপ্যাথিতে সময় দেয় না, রোগীরা আসেও না, প্রচণ্ড জ্বর থাকে, হাই রাইজার টেম্পারেচার, খিদে কমে যায়, আজকে হসপিটালেও সাধারণত ভর্তি হয়ে যায়। তো হোমিওপ্যাথি চিকিৎসা করা যেতে পারে সিমটোমেটিক। অ্যাবসেস যা হয় পাস অ্যাবজর্ব করে নেবে ওষুধে, লিম্ফ্যাটিক ড্রেনেজের মধ্যে দিয়ে চলে যাবে। Manal Listen লিখছে 1 month a child suffering from excessive flatulence and sound coming from the stomach and abdomen and I gave carbobase but no relief। বাচ্চাকে ওষুধ দেওয়া যাবে না, রিলিফ হবে কি করে? মাকে ওষুধ দিতে হবে। মায়ের এরকম সমস্যা আছে, মাকে ট্রিটমেন্ট করতে হবে। সুনির্মল বিশ্বাস লিখছে মাসিকের সময় অ্যাকিউট ডিজিজ হলে হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়া যেতে পারে। হ্যাঁ, উত্তর দিয়েছে এটা। কেন দেওয়া যাবে না? মাসিক একটা ফিজিওলজিক্যাল সিস্টেম, ওষুধ দেওয়া যাবে না এটা। মাকে সিমটম মিলিয়ে ওষুধ দিতে হবে। তোফাজ্জুল্লাহ হক আমাকে ধন্যবাদ জানিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ মিজানুর রহমান লিখছে স্যার রোগের সকল সিমটম ডান দিকে বেশি, পিঠের দুই পাশে লাইকোমার মতন অনেকগুলো ছোট ছোট গ্রোথ, শক্ত চাপ দিলে ব্যথা করে, ডান গলায় খুব ছোট ছোট দুটো আঁচিল আছে, প্রচণ্ড মিষ্টি পেতে। এগুলো কেস টেকিং দিচ্ছ, এইভাবে টেস্টিংয়ে ওষুধ বলা যায় না। ব্যথা করে, বাবার লাং টিবি হিস্ট্রি ছিল, মা মারা গেছে, এই মেডিসিন কি আসতে পারে, এইভাবে ওষুধ ঠিক হবে না ভাই। কেস টেকিং আলাদা করে দিতে হবে, কেস্টিংয়ে পাঠাতে হবে, যোগাযোগ করতে হবে, ওইভাবে হয় না, কিন্তু ওষুধ ঠিক হবে না। আমি দেখলে কেস্টিং করলে তো অন্য ওষুধ দেবো। সুখদেব শর্মা লিখছে আমি হাই স্কুল শিক্ষক, চলে গেল। 6 বছরের ছেলে বাচ্চা কিছু সময় পর পর ফোটা ফোটা প্রস্রাব করে, স্যার কি কি ওষুধের লক্ষণ? বাচ্চার অন্য কোনো সমস্যা নেই। ইউরিন ডিপলিং দেখতে হবে, ইউরিনেশনে ডিপলিংয়ে পাবে অনেক ওষুধ আছে, ফেরামমেট, হিপার সালফার, এসব সিমটম মিলে দিতে হবে। আমি অনেককে ইমপ্রুভ করেছি। আমার এই গোটা রেপোর্টে ওটা নিয়ে বসতে হবে, তারা ফটাফট বের করতে পারবো। এটা কাটা রেপোর্টে সব মিশে যাচ্ছে এখানে ওখানে। ইউরিনেশন ড্রিবলিং, ব্লাডার দেখো, ব্লাডার ইউরিনেশন ড্রিবলিং, সোজাসুজি লম্বালম্বি পরে হিপার সালফার একটা ওষুধ। অন্য সিমটম লিখতে হবে সবসময়। ইউরিনেশন ড্রিবলিং পেজ নাম্বার 655। বাই ড্রপ দেখো লেখা আছে, বাই ড্রপস, 655 পাতায়। শেখ মিজানুর রহমান কেস গুছিয়ে এইভাবে আন্দাজে বলা যাবে না, এত সিমটম দেখতে হবে, এগুলো হবে না। মহিলা ছিল 72 ঘর, সাংঘাতিক বলছেন স্যার, অনন্য মান্য সাহেব এসছেন। বিশেষ করে ভারতবর্ষে, আপনাদের বাংলাদেশে কি আইন জানি না, এখানে ছিল 18 গা। পুলিশ একবার রেডি ওই কারণে একটু মালকড়ি বাগানো যাবে। স্যার রোগের সকল সিমটম ডান দিকে বেশি, তো ওই কেসগুলো পরে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দিও, আমি দেখবো, দেখার আগে চলে যাবে। তাই সাউন্ড কম শোনাচ্ছে, তার মানে ও সাউন্ডে এতক্ষণ কেউ বলেনি, আমার সাউন্ড তো কম করা ছিল, কেউ বললে আমি বাড়িয়ে দিতাম, এখন বাড়িয়ে দিলাম। হ্যাঁ, সাউন্ডের কথা কেউ বলেনি। প্যারাটাইড গ্ল্যান্ডের টিউমার রোগীকে দীর্ঘদিন ধরে লক্ষণ সমস্ত মতো ওষুধটি দেওয়ার ফলে টিউমারটি আর বড় হচ্ছে না, কিন্তু ছোট হয়েছে, পুরো আরোগ্য হচ্ছে না। প্যারাটাইড গ্ল্যান্ডের টিউমার কমতে চায় না, আমি একটাও কেস ভালোভাবে কমাতে পারিনি, তবে আর বাড়ে না,
রোগীর ক্ষতি হয় না। তো ওইভাবে থাক, রোগী যদি মানিয়ে নিতে পারে থাকলে অসুবিধা নেই, কারণ অপারেশন করা খুব খরচ এবং খুব ঝামেলা। 5খানা ফেসিয়াল নার্ভের ছোটো ছোটো ব্রাঞ্চ আছে এখানে, ফেসিয়াল নার্ভের একটা কেটে গেলেই গন্ডগোল। প্রত্যেকটা কাজ আছে, কেউ চোখের সাথে, কেউ নার্ভের সাথে, কেউ মুখের সাথে, কেউ জীবের সাথে জড়িত। তো অনেক সময় দেখা গেলো যে ঝুলে আছে পুরো কমছে না, অসুবিধা নেই, কিন্তু খুব একটা কমে না। আমি খুব অনেক কেস দেখেছি কমতে চায় না। মানুষতান্ত্রিকরা কি লিখছে, টেক স্মেল অফ জেনিটাল পার্ট অ্যাক্সিলা ফ্ল্যাটুস কি রুব্রিক হবে। অনেকের আছে এরকম স্বভাব, জেনিটাল পার্টের বা বগলের বা কিছু গন্ধ নাকে শোঁকার অভ্যাস, এটা শরিক সিমটম। এর উপরে পার্টিকুলার কোনো ওষুধ বলা যাবে না, এটা শরিক সিমটম, সালফারের সিমটম হতে পারে, নোংরা জিনিস নোংরা কাজ পছন্দ করে। কাউসের ওষুধ লিখছে লিভার অ্যাপসের চিকিৎসা হোমিওপ্যাথিক ওষুধ হবে হবে। আমি ক্যালকিরিয়া রোগী, বয়স 58, কথশক্তি ঔষধ খাবো। আপনার কী সিমটম তার উপরে খাবেন। যদি কোনো অর্গানিক লিজন না থাকে তাহলে আপনি 30 বা 200 কয়েক ডোজ খান না। আর যদি কোনো কিছু ব্যাপার অর্গানিক প্যাথোলজি কিছু বুঝতে না পারেন, 50 মিলিসিমেন তার চোখ বন্ধ করে আরম্ভ করতে পারে 0/1। সাইদুল্লাহ অপু লিখছে রোগীর পুরুষাঙ্গের গ্ল্যান্ডে, পুরুষাঙ্গের গ্ল্যান্ডে আবার কি? গ্ল্যান্ড মানে তো টেস্টিস, পুরুষাঙ্গ তো কোনো গ্ল্যান্ড না। তোমাদের অনেকের অ্যানাটমি বা ইংরেজি দেখলে আমার মাথায় হাত পড়ে। পুরুষাঙ্গের গ্ল্যান্ডে, তাহলে শুধু পুরুষাঙ্গে হবে। পুরুষাঙ্গের গোড়ার দিকে আঁচিলের মতো ইনফ্লামেশন, আবার আঁচিলের মতো ইনফ্লামেশন, আঁচিল আবার ইনফ্লামেশন নাকি? আঁচিল আলাদা জিনিস। কিছুদিন পরে পাশে আরেকটি, কিছুদিন পরে আরেকটি, উন্নতি নেই। সুজা দেওয়া হয়েছে, পরবর্তীতে কোনো উন্নতি নেই। তারা একটার পর একটা হচ্ছে, তখন তার ওয়ার্স হতে পারে। রোগী যদি সিফিলিস হয় তাহলে তার সিফিলিটিক বিউবা হতে পারে। তাহলে সুজাকে ইম্প্রুভ না করলে অন্য ওষুধ দেখতে হবে, অন্য সুজার কাজ না হলে সুজায় কাজ হবে এমন কোনো কথা আছে? একটার পর একটা হচ্ছে। যদি ব্লিডিং হয় ইজিলি না, ঠিক আছে হতে পারে। যদি অন্য সিমটম কস্টিকাম থাকে, কস্টিকাম হতে পারে। সিমটম ওষুধ পাল্টে যাবে তার মানে। অনেক সময় দেখা গেলো যে অনেক ব্যাপার, সুজা তুমি যে ওষুধটা দিচ্ছ ওষুধটা ঠিক আছে তো, একটা বাজে বাজে কোম্পানি কিনে নিলে ওষুধ বানানোর সময় দেখা গেলো সুজার বদলে অন্য ঢুকে গেছে। ওষুধ কোম্পানি বানিয়েছে ঠিক, লোকাল দোকান থেকে কিনলে গল্প করছে তোমার মেয়ের বিয়েতে কি কি দিলা, খাট দিলাম, পালং দিলাম, আর কি দেবো, গরিব মানুষ বলছে সিনার জায়গায় চায়না দেবে তুমি। এই জন্য আমি অনেক সময় বলেছি কোম্পানি সিল ফাইল নাও। হ্যাপকো ট্যাপকো কি করে, হ্যাপকোর ওষুধ বিক্রি, হ্যাপকো কি করে, একটা লোক আছে শুধু রোগীর অর্ডার স্লিপ দেখে। অর্ডার স্লিপ দেখে কি, নাচ 30, অর্ডার স্লিপ দেখে নাচ 30 বের করে টেবিলে রেখে দেবে। আরেকটা লোক আছে শুধু ভেরিফাই করার জন্য ভুল করলো কিনা, নাচ 30, নাচ 30, ওখানে লিখবে ভেরিফাইড, ওর নাম থাকবে সই, ভেরিফাইড বাই অ্যান্ড সো ডি রিলায়েবল হ্যাপকো বা ভালো কোম্পানি ছিল। অনেক জায়গায় সিনার জায়গায় চায়না দিয়ে দিল। তো অনেক সময় দেখা বলে যে অনেক ওষুধ ঠিক দিচ্ছি, কাজ হচ্ছে না। ওষুধটা ঠিক আছে তো, তোমার সিঁড়িতে দু এখন জায়গায় ফেলে রেখেছে, ধুলো ভর্তি হয়ে আছে, তুমি ওইভাবে ডাকছো। তুমি একটা ভিজে কাপড় বা ডাস্টার দিয়ে ওষুধের সিঁড়িটাকে মুছলে না, তোমার ওষুধটাকে উল্টে দেখলে না, লিকুইড ওষুধ থাকলো তো উল্টে দেখলে যে ছাতা পড়ে গেছে, ওষুধটা খারাপ হয়ে গেছে। ওষুধ ঠিক আছে কিনা তুমি সেটাও জানবে না। আবার দেখা গেলো হাই পোটেন্সি লাগবে, তুমি লো পোটেন্সি দিচ্ছে সময়। অনেক সময় দেখা গেলো সুগার 200 অনেক দিতে কাজ করছে না, ওইখানে সুগার 6 দাও রিপিটেড ডোজে, অনেক সময় কাজ হয়ে গেল। পোটেন্সি এদিক ওদিক করে দেখো। এসপিদের হোমিওপ্যাথি যারা বাংলায় পড়ো, আমরা ওরা ইংলিশটাই পড়ি, এসেন্সিয়ালস অফ প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিস অফ হোমিওপ্যাথি, পোটেন্সি সিলেকশন চ্যাপ্টারে দেখবে স্যার লিখেছেন বেলোডোনা মাথার যন্ত্রণায় 1 mg দিয়েছি, কিচ্ছু হয়নি, 6 রিপিটেড ডোজে দিয়েছি, কমে গেছে। অনেক পড়া সালফার 200 দিয়েছি, কিচ্ছু হয়নি, সালফার 6 রিপিটেড ডোজে দিয়েছি, কমে গেছে। সো পোটেন্সি সিলেকশন অনেক সময় এক একজনের ক্ষেত্রে এক রকম হতে পারে। সো পোটেন্সি সিলেকশন ঠিক কিনা, ওষুধ ঠিক কিনা। আবার দেখা গেলো যে একই ওষুধ দিয়ে যাচ্ছি, চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট, মায়োজমেটিক ওষুধ দিতে হবে। হয়তো ওর ক্ষেত্রে সোরা প্রিডোমিনেন্স আছে, সুজা দিচ্ছি আমি অ্যান্টিসাইকোটিক, ওর একটা মাঝখানে অ্যান্টিসোরিক দিতে হবে, সালফার বা কস্টিকাম। চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট করে, যেটা কেন্টের সেকেন্ড প্রেসক্রিপশনের লাস্ট পয়েন্ট বলা আছে,
সেইভাবে করতে হতে পারে। অনেক কিছুর উপরে ট্রিটমেন্ট ডিপেন্ড করে। মিল্টন বিশ্বের দিক থেকে লিভার অ্যাক্সেস বলেছে যেটা, নেটটেমে চিলি সেড হ্যানিম্যান ক্লার্ক, হ্যানিম্যান তো চিলি বলে গেছে, ওই তো বললো। টেস্টিকুলার অ্যাক্টিভি সম্পর্কে বলতেন, টেস্টিকুলার অ্যাক্টিভি পাওয়া যায় না, বইয়ে লেখা আছে দেখি, আগে বোধহয় সিফিলিস টিফিলিস হতো, গনোরিয়া, টেস্টিটা আবার শুকিয়ে যায় কি, আমি সব জীবনে দেখিনি, একটাও কেস পাইনি টেস্টিকুলার অ্যাক্টিভি। আর যদি কনজেনিটাল হয় তাহলে অ্যান্টিসিপিলিটিক ওষুধ দিতে হবে, অরামমেটে বলা আছে এরকম, আর সিপিলাইনাম। খেতে বসলে খাওয়ার মাঝে প্রস্রাবের বেগ হলে, ইউরিনেশন আর্জিং ইটিং অয়েল দেখতে হবে, এরকম রুব্রিক পাইনি আমি, এরকম পেশেন্টও পাইনি। স্টুলটা আমরা নিতে পারি, যখন কোনো কিছু পাচ্ছি না, যদি সত্যি এরকম সিমটম থাকে তাহলে আমরা এইভাবে ইন্টারপ্রিটেশন করতে পারি, স্টুলের যদি হয় ইউরিনও হতে পারে, এইভাবে ইন্টারপ্রিটেশন করি আমরা, করার নিয়ম। তোফাজ্জল হক লিখছে, স্যার সর্দি নেই অথচ নাক দিয়ে কোনো গন্ধ পায় না, কি ওষুধ হবে? সর্দি হলেই গন্ধ পাবে এমন কোনো কথা আছে নাকি? নাকের যে অবস্টিউটের নার্ভের যে ফিলামেন্টসগুলো, ফাইবারসগুলো নষ্ট হয়ে গেছে, বারবার তার অ্যালার্জিক রাইনাইটিস হতে হতে, বারবার সর্দি হতে হতে, যে কোনো কারণে তার অপটিক নার্ভের যে ফিলামেন্টসগুলো, অপটিক নার্ভ, অকুলোমোটর নার্ভ এবং অডিটরি নার্ভ, এগুলো বাইরে থেকে আরম্ভ হয়ে ব্রেনের ভিতরে যাচ্ছে, শাখা প্রশাখা থাকে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে তারা হবে না। অন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজেনারেট, ইট নেভার রিজেনারেট, সব ঠিক করা যাবে। আমি একটা ফর্মুলা পেয়েছিলাম যে অপটিক নার্ভ যদি খারাপ হয়ে যায়, গন্ধ যদি ঠিক মতো না পাই, আমি ভনভনি মাছি থেকে ওঠে মাদার টিংচার বানিয়েছিলাম, পোটেন্সিও বানিয়েছিলাম, পরীক্ষাও করে করবো বলে করা হয়নি। কারণ আমি দেখি যেটা আম বা কাঁঠাল দেখলে প্রত্যেকে সারা রাতে দৌড়ে আসে, প্রত্যেকে খবর পায়, তার মানে ওদের অপটিক নার্ভ কত সেন্সিটিভ, এইটা আমার মাথায় স্ট্রাক করেছিল। ওই ভনভনি মাছি আমি ধরে ক্রাশ করে মাদার বানিয়েছি, তার থেকে 6-7 ওষুধ বানিয়েছি, পরীক্ষা করতে পারো। ভনভনে মাছি টাইট্রেশন করে মাদার বানাও, তার থেকে 1-2 ফোঁটা নিয়ে প্রথমে জলের মধ্যে বানাও না, অ্যালকোহল খরচ না করে, অনেক জলের মধ্যে দিয়ে 10 বার ঢাকি দাও বা 6 বার ঢাকি দাও, হ্যানিম্যান লাস্টে 2 বার ঢাকি দিতে বলেছে, ঢাকি দিয়ে 2 হলো, তার থেকে 2-4-5 ফোঁটা নাও, নিয়ে আবার 3 বানাও, এইভাবে নিয়ে লাস্টে নিয়ে চলে যাও, নিয়ে লাস্টে যেটা আমি হাতে রাখবো 6-7 বা 10 একটা কিছু বানালাম, নিয়ে সেইটা এবার অ্যালকোহলের ভিতরে বানালাম, একটা আমি ফিট আপ করতে পারো। এবার দিয়ে দেখো কাজ হয় কিনা, এটা একটা ফর্মুলা দিয়ে দিলাম আমি। পালসে রোগী প্রতিদিন মাথা ঘোরায়, 2 পা অবশ্যই আসে, পায়ে কোনো বল পায় না, পালস 200 খাওয়া হয়েছিল, রেজাল্ট পাইতেছে না, এখন কি ওষুধ দেওয়া যায়? পালসিটেলা হায়ার দিতে পারেন যদি পালসিটেলা সিমটম সব থাকে, আপনি মনে করেন যে আমার পালসিটেলা সিলেকশন কারেক্ট, 1000 দিন, 10 দিন। তাও যদি কাজটা হয়, মনে করেন কিছু সিমটম সাইডিসিয়ার আছে, সাইডিসিয়ার দ্য ক্রনিক অফ পালসিটেলা, তাও যদি না হয় অন্য ওষুধ ভাবতে হবে। ব্লাডার নেক হাইপারট্রফি কি সারে? ব্লাডার নেক হাইপারট্রফি কম হয়, ব্লাডার নেক অবস্ট্রাকশন হয়। হাইপারট্রফি যদি হয়ে থাকে অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্ট করতে হবে, কিছুটা ইমপ্রুভ হতে পারে। স্যার করোনা প্রতিরোধে কোনো লক্ষণ ছাড়াই আর্সেনিক অ্যালবা 30 আগে থেকে অনেকে খাচ্ছে, কতটা ঠিক? একেবারে বেঠিক, খুব একটা কাজ হওয়া উচিত না। তবে আর্সেনিক অ্যালবা আমি নিজেও অনেককে দিয়েছি, বলেছি, আর্সেনিক অ্যালবা ইতিহাসে দেখা গেছে যে ম্যালিগন্যান্ট ডিজিজকে কন্ট্রোল করতে পারে। প্লেগ যখন খুব আকারে ছিল, বা ইয়েলো ফিভার, পুরানো দিনে ব্রিটিশ জার্নাল ফার্নাল পড়ে দেখেছি, আর্সেনিক প্রিভেন্টিভ হিসেবে ব্যবহার হতো। সেই হিসেবে এটা একটা গ্রেভ ডিজিজ, খারাপ রোগ, তাই ছাত্রীর দুটো আমরা খেতে বলতেই পারি। রোগীর যদি সাইকোলজিক্যালি স্যাটিসফ্যাকশনে কিছুটা ইমপ্রুভ হয়, কিংবা যদি সত্যিকারে ইমপ্রুভ হয়, আর্সেনিক 30 ডাইনামিক দুটো দোষটার মানুষটাকে মেরে দেবে না। নাই মামার থেকে কানা মামা ভালো, আমার দ্বিতীয় অসুবিধাটা কোথায়? আমি বলতেই পারি যে আপনি আর্সেনিক 30 দুটো দোষ খান, রোগী একটা মনের জ্বর করে ডাক্তার রবীন বর্মন বলেছে, বাবা কাজ হবে। মনের জ্বরের সাথে ফিজিক্যালের অনেক ব্যাপার থাকে, বডি ইমিউনিটি বাড়ে। তো সেই হিসেবে আর্সেনিক গ্রেভ ডিজিজ বা ইনফেকশন ডিজিজকে প্রতিরোধ করতে পারে। 30 2-4 ডোজ বললে অসুবিধা কিচ্ছু নেই, মানুষ মারবে তো না, মরে তো যাবে না, ক্ষতি তো হবে না, তবে গ্যারান্টিও দিতে পারবো না। কিন্তু রোগীকে সেটা বলবো না, রোগীর মনের জ্বরটা থাক না, ডাক্তার হবে না, তারা বলছে তো হবে না, আর যদি হয় কম হবে, নিশ্চিন্তে থাকেন, সাবধানে থাকেন, মাস্ক করে থাকেন। এখন ওদের অ্যান্টিডোট নিয়েও তো কিচ্ছু হচ্ছে না, ওদের ডবল অ্যান্টিডোট নিয়েও দিল্লি ডাক্তার আবার মারা গেল, যে করোনা নিয়ে কাজ করছিল। মানুষ লিখছে নাম্বার 5 স্যাক্রাল অন এ রিডিউস ডিস্ক স্পেস
সাথে ডিজেনারেটিভ চেঞ্জেস, বার্নিং সেন্সেশনে কী ওষুধ জানতাম, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, রিডিউস ডিস্ক ট্রিটমেন্ট করতে। কোনো ওষুধ বুঝতে না পারলে এইসব জায়গায় ক্যালকেরিয়া ফ্লোরটা দেওয়া যায়। দিলীপ দেবনাথ বলছে হেমানজিওমা হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কি আছে স্যার? অবশ্যই, এটা কি ব্লাড টিউমার, অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্ট করতে হবে টিউমারের, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে সিমটোমেটিক। বিক্রম দত্ত লিখছে, আপনাকে অনেক ধন্যবাদ। অরুণ সামন্ত, আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার রবিউল হাসান পাটারি, মানস দাসের কোশ্চেন হয়ে গেল। মিলন গোস্বামী লিখছে, একটি 9 বছরের মেয়ের গলায় বগলে মোষের ঘাড়ের মতন কালো বলাই, কোনো রুব্রিক হবে? মোষের ঘাড়ের মতন মানে ব্যাক টাইপের এক্জিমা, বাংলা থেকে কাউর ঘা বলে, এক ধরনের খারাপ ঘা, দেখতে বিশ্রী হয়ে গেছে, অল্প রস করতে পারে নাও করতে পারে, বাংলা এগুলোকে খারাপ ঘা বা কাউর ঘা বলে, এগুলো ট্রিটমেন্ট করতে হবে। গ্রাফাইটিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন, সালফার আয়োড ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন। সিমটম মিলিয়ে ওষুধ দিতে হবে, সালফার হতে পারে, ন্যাপটেমর হতে পারে। গ্রাফাইটিস বেশিরভাগ ক্ষেত্রে খুবই লাগতে পারে, কিন্তু সিমটম মিডিয়ে চিলি পেশেন্ট হতে হবে, অ্যাভারশন টু সুইট, অ্যাভারশন টু সেক্স, অ্যাভারশন টু মিউজিক, চিলি পেশেন্ট, রস বেরোলে আঠা আঠা হবে, এইসব সিমটম যদি থাকে তবে দিতে পারি। এই একজিমা আগে কাইন্ড অফ একজিমা, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হবে না তো কিছু হবে। বুদ্ধদেব মাইতি লিখছে, চোখের পাতায় কোলেস্ট্রল স্পট কি মেডিসিন আসতে পারে? চোখের পাতায় কোলেস্ট্রল স্পট হয় না। তুমি পড়াশোনা কিচ্ছু করছো না বুদ্ধদেব মাইতি। আগেকার দিনে বলা হতো চোখের পাতায় না, চোখের নিচে। চোখের নিচে অনেকের যেরকম সাদা মতন জমে, আগে বলা হতো যে কোলেস্ট্রল জমেছে, এটা রং থিওরি, ইজ কাইন্ড অফ স্কিন ডিজিজ, এটা আলাদা একটা স্কিন ডিজিজ, কোলেস্ট্রলের সাথে কোনো সম্পর্ক নেই। আগেকার দিনে অনেকে রটাতো, এখন অনেকে বলে ট্রিটমেন্ট করতে হবে, সুজা ইজ দ্য বেস্ট মেডিসিন, কারণ এরকম একটা হালকা ডিপোজিট হয়ে যাচ্ছে। অ্যান্ড হোয়াট দেয়ার ইজ ডিপোজিশন, হোয়াট দেয়ার ইজ ফরমেশন, হোয়াট দেয়ার ইজ গ্রোথ, অ্যান্টিসাইকোটিক। তো বহু ক্ষেত্রে সোজা লাগবে, কিন্তু সিমটম সিমিলারিটি, সিমটম ছাড়া কিছু হবে না। গলব্লাডার, মিল্টন বিশ্ববিদ্যালয়ে গলব্লাডারে ময়লা জমেছে, কি করে জানলেন? গলব্লাডারে ময়লা কোত্থেকে যাবে, এই কোত্থেকে পাও এইসব ভাষা? এইসব শুনলে অ্যালোপ্যাথ ডাক্তাররা হাসবে। লিভারে সামান্য ফ্যাট আছে, হোমিও চিকিৎসা ভালো হবে কি? লিভারে ফ্যাট জমলে তাকে ফ্যাটি লিভার বলে। গলব্লাডারে ময়লা জমে না, গলব্লাডারে কোলেস্ট্রল জমে যায়, তাকে কোলেস্টেরোসিস বলে। হোমিওপ্যাথি চিকিৎসা এগুলো সারবে, সেটাও স্টোন ফরমেশনের আগের স্টেজ। কেন চিকিৎসা হবে না? ভালো চিকিৎসা হবে, সাধারণত অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসোরিক এসব চিকিৎসা আসবে। হাত পা কেটে গেলে কি একটা লিখছিল, হাত এই মোবাইলে হাত করে লাফিয়ে চলে যায় কেন আমি বুঝি না। চোখের পুরানো আঘাতে কি ওষুধ দিতে পারি স্যার? কেন পারবে না? চোখের পুরানো আঘাতে ওষুধ দেওয়া যাবে না কেন? আর্নিকা হতে পারে, লিডাম হতে পারে, সিম্পাইটাম হতে পারে, কোনিয়াম হতে পারে। বিশ্বজিৎ হালদার লিখছে, স্যার গঠন এবং সংকোচনের মধ্যে পার্থক্য কী? সংকোচন বলতে কি বোঝাচ্ছে আমি তো বুঝলাম না ভাই। গঠন মানে ফিজিক্যাল মেকআপ, কেমন দেখতে লোকটা, গড়ে ক্লিনিক্যালি দেখা গেছে প্রুভিং সিমটম না। ন্যাপটেমিউরের সব সিমটম মিলে গেছে, দেখা গেছে যে ও ঘাটটা লম্বা ছিল, তাই সেখান থেকে রুটে গেছে, ঘাটটা সরু থাকে। ক্যাডি বাইকোমিটামের ঘাটটা মোটা থাকে, সালফার খুঁজে আছে, এগুলো ক্লিনিক্যালি অনেকে দেখেছে, সেগুলো নোট হয়েছে। ফিজিক্যাল মেকআপ। সংকোচন বলতে কি বুঝেছে আমি বুঝতে পারিনি ভাই। স্যার গোসলের পর পুরো শরীর চুলকায়, কি ওষুধ হবে? বেদিং অ্যাগ্রাভেটস জেনারেটিভস, স্নান করার পরে বাড়ে, ধুলে বাড়ে, বা ওয়াশিং অ্যাগ্রাভেটস, অ্যান্টিক্রুড সালফার ফ্লোরিক, অ্যান্টিক্রুড সালফার অ্যামোনিয়াম, আর রিলিভ হয় ন্যাপটেমিউর, ফ্লোরিক অ্যাসিড, এইসব। রেজানুর রহমান অনেকে ধন্যবাদ দিচ্ছে, প্রশংসা করছে, আমি কৃতজ্ঞ, সেগুলো পড়ছি না। রেজানুর রহমান, স্যার জ্বর সকাল 11টায় বৃদ্ধি, বৃদ্ধির সময় দুর্বলতা, বমি বমি ভাব, আহারে অরুচি, এইসব কমন সিমটম, বমি ভাব অরুচি। 11টা যদি বৃদ্ধি হয়, 11 অ্যামাগ্রেশন সালফার এবং জিঙ্কা মেটালিকাম, এই দুটো ওষুধের সকাল 11টায়, এবং ন্যাপটেমিউর 10টা থেকে 11টা, এই 3-4টি ওষুধ সকাল 10টা থেকে 11টা ভাবতে হবে, এবং অন্য সিমটম মেলাতে হবে। হাত পা কেটে গেলে শুকাতে দেরি হয়, শুনতে দেরি হয়, বুড়ারা শুকাতে লিখতেছে মনে হয়, বলতে চেয়েছে হাত পা কেটে গেলে শুকাতে দেরি হয়। রিপোর্টেতে কোথায় দেখবো? খুব সোজা, একদম লাস্ট পেজে চলে যাও, রিপোর্টের লাস্ট জেনাইটিস। একদম লাস্ট পেজ,
1422, 1422 লাস্ট পেজ, 1423 তার আগের পেজ দেখো, 1422, 1422 লাস্ট রুব্রিক, উন্ড হিল স্লো। স্যার হাই ট্রাইগ্লিস, ওই চলে গেল প্রশ্নটা। বিভিন্ন রকম মল বা পিগমেন্ট কি হইবে তো ভালো হয়, ইমপ্রুভ হয়। স্যার ঘুমের মধ্যে হঠাৎ কাশি, দম বন্ধ হবার মতো, অন্য সময় নাই, অনেকদিন থেকে এই অবস্থা। কাপ অ্যাগ্রাভেট স্লিপ ডিউরিং, ক্যামোমিলা, লাকিসিস, বেলেডোনা, রিউমেক্স, ড্রসেরা। তো কাপ চ্যাপ্টারে দেখবে রেপার্টরি কাপ স্লিপ ডিউরিং। ও বাবা, রাত 11:30 বেজে গেছে। তাহলে এই পর্যন্ত থাক, অনেক রাত হয়ে গেছে। তাহলে এরকম টপিক আমরা মাঝে মধ্যে আলোচনা করব। অনেক রাত হয়ে গেছে, তো সবাই যে হোমিওপ্যাথি শেখার আগ্রহ আছে এবং শিখছে, এই প্রশ্নোত্তর আমরা মাঝে মাঝেই করব। এবং আমি দেখব কোন দিন রাত্রিবেলা আমার হাতে কাজ কম আছে। খেয়াল রাখবে সবাই, 8:30 থেকে 9টার মধ্যে সুযোগ পেলে আমি হঠাৎ পোস্ট দিয়ে দেবো। আর যদি আগের থেকে প্ল্যান প্রোগ্রাম থাকে যে আমি আজ ফাঁকা থাকবো, তাহলে সকাল থেকে পোস্ট দেবো। তা না হলে সন্ধ্যাবেলা দেখবো শরীর ভালো আছে, মুড ভালো আছে, তাহলে আমি রাত্রে 8:30 থেকে 9টার মধ্যে যে কোনো সময় পোস্ট দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আর ডাক্তারদের জন্য চিকিৎসা সংক্রান্ত আমি বলে দিয়েছি ফ্রি, যার কারো কোনো প্রবলেম হলে কিন্তু সিস্টেমে নাম লেখাতে হবে। বাংলাদেশের নাম লেখানোর জন্য একজনকে দায়িত্ব দিয়েছি, পোস্টে বলা আছে, সে নাম লেখাবে, ডাক্তার আকাশ রায়। সিরিয়ালি আসতে হবে। আর আমাকে খালি ফোন করা, আমাকে হোয়াটসঅ্যাপে বিরক্ত করা যাবে না। এটা সিস্টেমে ও আমাকে পাঠিয়ে দেবে, পরপর আমি কল করে নেবো সিরিয়াল। সমস্ত ডাক্তারদের জন্য আমি সাজেশন দেবো ফ্রি, তার নিজের জন্যে। আর এইভাবে সবার যদি উপকার হয়, শিখতে পারো, তাহলে আমরা এই প্রোগ্রাম মাঝে মাঝে করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। গুড নাইট এভরিবডি।